সো গ্র্যাড বাঙ্কার লার্নিং হাব প্রেজেন্টস মেশিন লার্নিং উইথ পাইথন। সো আমরা এটার আজকে ওরিয়েন্টেশন সেরেমনি বা ওরিয়েন্টেশন ক্লাসটা করব ব্যাচ 11 এর জন্য, লেভেল 1। আমরা লেভেল 1 এর জন্য আজকের এই ওরিয়েন্টেশন সেরেমনিটা করছি। আমি নাজমুস সাকিব, আমি হচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স যাই বলেন এটার ইনস্ট্রাক্টর। তো সবার আগে আমি জাস্ট আপনাদের যারা এখানে পার্টিসিপেন্টস আছে, আমি আপনাদের কাছ থেকে একটু আপনাদের শর্ট ইনফরমেশন জানতে চাচ্ছি, শর্ট ডেসক্রিপশন, জাস্ট নাম, কি করছেন, এই। তো আই জাস্ট ওয়ান্ট টু স্টার্ট উইথ মুশিউর রহমান। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি 4th ইয়ারে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ সো মাচ। আরাফাত আদনান, আপনি তো এখন শেভরনে আছেন, আর আপনার আন্ডারগ্রেড? আচ্ছা আচ্ছা, আপনার আন্ডারগ্রেড কি বুয়েট থেকে, সাস্ট থেকে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলাম। বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন মুহতাসিম, শুনতে পাচ্ছেন আমার কথা? মুহতাসিম আজিম। জি, আমি মোহতাসিম আলম, আমি এসিআই তে আছি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি অ্যাকাউন্টিং এ। ওকে। অ্যান্ড আরেকজন যিনি আছেন, আপু আপনার নামটা সাইদা ফাতেমা, রাইট? জি, আমি সাইদা ফাতেমা। আমি তো কি বলবো, সবাই তো মনে হয় মোটামুটি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড সবাই। আমি থেকে আসছি, আমি টিচার ছিলাম, বাট আমার ইন্টারেস্ট থেকে আমি একটু আসছি পাইথন নিয়ে। আপনি কি ইয়া করে ফেলেছেন, মানে গ্রাজুয়েশন করে ফেলেছেন? জি, আমি গ্রাজুয়েশন করেছি বিবিএ এআই থেকে, আর বিএ করেছি ঢাকায়। ডিইউ থেকে এমবিএ। ওকে, সরি বুঝি নাই, কি বললেন? বিবিএ করেছি ফাইন্যান্সে। আচ্ছা, আমি আসলে ঠিক খেয়াল করতে পারিনি। এনিওয়েজ, নো প্রবলেম। ওকে, সো আমাদের সাথে, হ্যাঁ জি আমি শুনতে পাচ্ছি, বলেন। না ঠিক আছে। আচ্ছা, সো আমাদের সাথে মিথিলা আরমান জয়েন করেছেন। আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? জি ভাই। ওকে, আপনার ব্যাপারে যদি একটু কাইন্ডলি বলেন, যে আপনার আন্ডারগ্র্যাড থেকে, বা আপনি কি এখন জব করছেন নাকি স্টিল স্টুডেন্ট? আমি হচ্ছে ভাই স্টিল স্টুডেন্ট, আর আমি হচ্ছে আহসানুল্লাহতে আছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ার। ওকে, সো মোটামুটি আমরা এখানের মধ্যে 5 জন পেলাম। আমরা সামনে একটু আগাই। এবার আমরা দেখি একটু আজকে আমাদের এই ওরিয়েন্টেশন সেরেমনিতে কি কি আছে। আমরা মূলত ডেটা সায়েন্সটা কি এটা নিয়ে একটু হালকা আলোচনা করব, এটার ইম্প্যাক্ট, এটার অ্যাপ্লিকেশন, এটার ফিউচার নিয়ে একটু আলোচনা করব, এবং মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেটা সায়েন্সে কিভাবে এটার ইউটিলাইজেশন হচ্ছে বা এটার কন্ট্রিবিউশনটা কি, সেটা আমরা একটু আলোচনা করব। যদিও এগুলো নিয়ে আসলে অনেক কথা বলা যায়, ঘন্টার পর ঘন্টা লেকচার আমি দিতে পারবো, বাট আজকের অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব যে ইনফরমেশনগুলো না দিলেই নয়, সেগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সপ্লেন করব। আর তারপর এই কোর্সের মডিউল এবং কোর্সের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সো অ্যাট ফার্স্ট আমি একটু একটা আপনাদেরকে স্লাইড দেখাই। দেখেন, এই স্লাইডটা হচ্ছে যারা আপনারা অনেকেই হচ্ছে ফর্ম ফিল আপ করেছেন, একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া ছিল যে পেজে, আমাদের গ্র্যাড বাঙ্কার লার্নিং হাব পেজের মধ্যে একটা যে পোস্ট দেওয়া আছে, পোস্টের সাথে একটা লিঙ্ক দেওয়া ছিল। তো এর মধ্যে অনেকে লিঙ্কটা ফর্ম ফিল আপ করেছেন, অনেকে আমাদের পেজে নক করেছেন। তো আমি মোটামুটি যারা ফর্ম ফিল আপ করেছে বা পেজে নক করেছে তাদেরকে আমার এই যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে আমি জয়েন করিয়েছি।
তো ওইখানে অনেকগুলো কলাম ছিল, অনেকগুলো ইনফরমেশন আমরা চেয়েছিলাম। এর মধ্যে একটা ইনফরমেশন ছিল যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্স কিরকম বা আপনার কোডিং এর এক্সপিরিয়েন্সটা কিরকম আছে। সো ওইখানে আসলে ইনফ্যাক্ট আসলে 35 জন ফর্ম ফিল আপ করেছে। ওখান থেকে যে ডেটাটা আমরা নিচ্ছি সেখান থেকে আমরা একটা পাই গ্রাফ দেখতে পারি। এই পাই গ্রাফটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি পাইথনে করা, মানে এটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। আমি এটা জাস্ট আজকে সন্ধ্যায় এটা করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে 4টা পোর্শনে ভাগ করেছি। একটা হচ্ছে নান, একটা হচ্ছে বিগিনার, দ্যাট মিনস 1 বছর বা 1.5 বছর এক্সপিরিয়েন্স আছে, মডারেট হচ্ছে 2 থেকে 4 বছর এক্সপিরিয়েন্স, অ্যাডভান্স হচ্ছে মোর দেন 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সো এখানে আসলে দেখতে পাচ্ছি যে নান যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার থেকে আমরা পাচ্ছি 40.6% টোটাল স্টুডেন্টের বা টোটাল পার্টিসিপেন্টের রেজিস্টার্ড স্টুডেন্টের মধ্যে। বিগিনার হচ্ছে 31.2%, মডারেট হচ্ছে 21.9 বা 22% অলমোস্ট, অ্যাডভান্স হচ্ছে 6.2%। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে নান ক্যাটাগরিতে আছে, আর তারপরে অলমোস্ট ইকুয়াল ক্যাটাগরিতে মডারেট এবং বিগিনার লেভেলে আছে। তো আমি আসলে এই ডেটাটা আমি নেই কি কারণে জানেন? এটা নিয়ে আসলে আমি দেখতে চাই যে মানে কতজন আসলে এখানের মধ্যে যারা মানে জয়েন করছে বা এখানের মধ্যে কোর্সটা করতে যাচ্ছে এর মধ্যে তাদের লেভেলটা আসলে কিরকম। তো এইটা আসলে মূলত আমি নেই এই কারণে যে এটার উপর বেস করে আমি আমার যে কোর্স মডিউলটা সেই কোর্স মডিউলটা আমি কিছু টুইক করি, কিছু চেঞ্জ করি, কিছু এদিক ওদিক চেঞ্জ করি। তো দেখা যায় যদি এমন হয় যে মডারেট এবং বিগিনারের পোর্শনটা বেশি, তখন সেক্ষেত্রে হয়তো আমি একটু কিছু অ্যাডভান্স লেভেলের একটু ডিফিকাল্ট কিছু টার্মগুলো ইউজ করি, আমার ওই ব্যাচের মধ্যে আমি অ্যাড করি, কিছু টপিক আমি অ্যাড করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যার যদি নানের পার্সেন্টেজ বেশি থাকে আমার টোটাল স্টুডেন্টের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমি বেসিক জিনিসগুলো আমি শেখাই। তার মানে হচ্ছে যে আমি আমার যে কোর্স মডিউলটা সেই কোর্স মডিউলটার মধ্যে আমি ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্টস ক্যাপাবিলিটি আমি কিছু জিনিস এখানে অ্যাড করি, কিছু জিনিস এখানের মধ্যে বাদ দিই। তাহলে হবে কি যে একটা ফেয়ার প্লে একটা ব্যাপার থাকে। মানে আপনি যদি এটাকে এইভাবে চিন্তা করেন যে যুদ্ধের আগে যে একটা কাজ করে না, যে ওই যে লেভেল প্লেইং গ্রাউন্ড যেটা বলে, যে দুই পক্ষ হচ্ছে গিয়ে আপনার সেম যদি কোয়ালিটি সম্পন্ন হয় বা সেম স্ট্রেংথ হয় তখন আসলে খেলাটা জমে। সো আমি আসলে এরকম ভাবে চিন্তা করি যে যারা যদি এমন হয় যে মডারেট লেভেলে বেশি আছে বা বিগিনার লেভেলে বেশি আছে, তাদেরকে আমি যদি খুব বেসিক লেভেলের জিনিস শেখাই তাহলে তারা কিন্তু খুব বেশি এখান থেকে নলেজ গ্যাদার করতে পারবে না। তাদের জন্য সুবিধা করার জন্যই যাতে তারা এখান থেকে নতুন শিখতে পারে, দ্যাটস ওয়াই আমি কিছু মডারেট বা কিছু অ্যাডভান্স লেভেলে কিছু টপিক আমি এখানে অ্যাড করি। আর যদি দেখি যে তারা একদমই বিগিনার লেভেলে আছে, বেশিরভাগই যদি বিগিনার লেভেলে থাকে, তখন সেক্ষেত্রে আমার কোর্স মডিউলটা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকার সেরকম ভাবে আমি রাখি। তো এটা আসলে এখানে একটা কোর্স মডিউলের মধ্যে হালকা চেঞ্জ করার একটা অপশন থাকে, এবং আমি এই আমার স্টুডেন্টের ক্যালিবার বা তাদের ক্যাপাবিলিটি বা তাদের অন্যান্য বিষয়গুলোর উপর বেস করে আমি হালকা চেঞ্জ করি। তো আমি আমার একটা শর্ট ইনফরমেশন দিই। আমার নাম হচ্ছে নাজমুস সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল। আমি রুয়েট থেকে বিএস কমপ্লিট করি আইপি-তে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন 2012-তে, অনেক বছর আগে, প্রায় এখান থেকে আজ থেকে প্রায় 9 বছর আগে। অ্যান্ড দেন আমি কয়েকটা কোম্পানিতে জব করি, এবং তারপর 2017-তে আমি মাস্টার্স করতে যাই ইউএসএ-তে, ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে ইন 2017, এবং আমি দেশে ব্যাক করি 2019-এ। এবং সেখানে থেকে এসে আমি দেশে এসে আমি আপনার চিটাগাংয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচার হিসেবে জয়েন করি। এখন কোভিডের কারণে আসলে ওইভাবে ক্লাস নেওয়া হয় না, আমি ওখানের মধ্যে স্টিল না একজন লেকচারার, বাট আসলে ওইভাবে সময় পাওয়া যাচ্ছে না, ক্লাস নেওয়া হচ্ছে না। এনিওয়েজ, সো আসলে তারপর কোভিডের সিচুয়েশনের পরে আমি ঢাকায় চলে আসি। আমি তো এখান থেকেই, যেহেতু আমি এখানে আপনার মাস্টার্স লেভেল থেকে আমার যখন আমি ইউএসএতে ছিলাম তখন থেকে আমি মূলত মেশিন লার্নিং মডেল বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। তো কাজ করতে গিয়ে একটা সময় গিয়ে আমার মনে হয়েছে যে ওকে, নাও আই এম কোয়াইট এফিশিয়েন্ট টু টিচ সাম টপিকস অ্যামং দ্য স্টুডেন্টস। তো একটা সময় গিয়ে আমার যখন মনে হয়েছে যে না, আমি শেখাতে পারবো এই টপিকগুলো বা এই জিনিসগুলো, ওরকম একটা নোশন পাওয়ার পরে দেন আমি
শুরু করি পড়ানো, এবং আমি অ্যাট ফার্স্ট ওস্তাদ প্ল্যাটফর্মের সাথে কাজ করি। তো ওস্তাদ প্ল্যাটফর্মের সাথে আমি ছিলাম প্রায় দীর্ঘদিন, প্রায় 5-6 মাসের মতন। আমি ওখানের মধ্যে 5টা ব্যাচ কমপ্লিট করি ওস্তাদের সাথে, এবং এই ব্যাচগুলোই হচ্ছে আপনার এই মেশিন লার্নিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। অ্যান্ড দেন ইন্টারেক্টিভ কেয়ার্স, এখানে আমার একটা প্রি রেকর্ডেড কোর্স আছে ডেটা সায়েন্সের উপরে, ওটা এখনো মনে হয় আছে। আর রাইট নাও আমি গ্র্যাড বাংলার সাথে ফুল টাইম কাজ করছি সিন্স ফেব্রুয়ারি, এই বছরের ফেব্রুয়ারি থেকে। এবং এখানে আমি মূলত মেশিন লার্নিং এর কোর্স করাই, আমি একই সাথে জিআরইর কোর্স করাই, আমি আইএলটিএস এর ক্লাসও নিই। সো আমি আসলে এই ধরনের কিছু অ্যাপটিটিউড টেস্ট বলেন অথবা স্কিল ডেভেলপমেন্ট যে সকল কোর্সগুলো আছে বা লার্নিংগুলো আছে সেটা আমি প্রোভাইড করে থাকি। আমি উত্তরায় থাকি, উত্তরার পাশে টঙ্গীতে। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সেখান থেকে আসলে প্রেডিক্টিভ অ্যালগরিদম অ্যান্ড সিস্টেম ডিনামিক্স দিয়ে আসলে দেশে খুব একটা ভালো কাজ করা হয় না, খুব কম মানুষই আছে। যা বুয়েটের হয়তো একজন প্রফেসর আছেন, অথবা আর 1-2 জন আছেন হয়তো যারা এগুলো নিয়ে কাজ করছেন। মেইনলি এটা হচ্ছে কি ইউএসএ বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সিস্টেম ডিনামিক্সের কাজ হয়। আর আমি অ্যাকচুয়ালি এখানের মধ্যে ইউএস এর 1-2 জন প্রফেসরের সাথে আমি সরাসরি কোলাবোরেশনে কাজ করি। আরকানসাস স্টেট ইউনিভার্সিটি ASU, এখানে একজন বাঙালি প্রফেসর, তার সাথে আমি রাইট নাও বলতে হচ্ছে যে আমি গত 2 বছর ধরে তার সাথে কাজ করছি। ইন দ্য মিন টাইম আমি 3টা পেপার পাবলিশ করেছি, আরো 2টা পেপার অন দ্য ওয়ে। এর মধ্যে বিভিন্ন টপিকের উপর আমি কাজ করেছি, যেমন বায়োসেন নেটওয়ার্ক মডেল, তারপর সিস্টেম ডিনামিক্স, সাপ্লাই চেইন, মেশিন লার্নিং, এগুলো নিয়ে আমি কাজ করছি, এগুলো নিয়ে পেপারে কাজ করছি। এবং আই এম প্ল্যানিং টু পারসিউ মাই PhD মেবি নেক্সট ইয়ার অর দেন 2013, নেক্সট ইয়ার অথবা তার পরের বছর। সো এই হচ্ছে আমার মোটামুটি একটা শর্ট ইনফো। আমি খুব বই পড়তে পছন্দ করি, ট্রাভেল করতে পছন্দ করি, আমি প্রচুর মুভি এবং সিরিজ দেখি। গত পরশুদিন আমি ডিউন মুভিটা দেখলাম, ইট ইজ কোয়াইট গুড, ভালো লাগছে। তো এই হচ্ছে মোটামুটি আমার শর্ট ইনফো। আই হোপ আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন আমার সম্পর্কে। দেন আমি আসি আমাদের আজকের যে মূল ডিসকাশন, সেটা আমাদের মেইন আলোচনার আগে আমরা একটা আর্লিয়ার ডিসকাশন করতে চাই, যেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা সায়েন্স। তো আমরা সবাই মোটামুটি ডেটা সায়েন্স এই ওয়ার্ডটা প্রচুর শুনি। মেশিন লার্নিং আমরা এই ওয়ার্ডটা প্রচুর শুনি। আসলে ব্যাপারটা কি? তো ডেটা সায়েন্সটা হচ্ছে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড বলতে বোঝায় যে এখানে বিভিন্ন ধরনের ডিসিপ্লিন অ্যামালগাম হয়ে আছে, মিক্স আপ হয়ে আছে, যারা মূলত কি করে যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথডস, বিভিন্ন ধরনের প্রসেস, অ্যালগরিদম এবং সিস্টেম নিয়ে কাজ করে। এবং তাদের কাছ থেকে, এই কাজগুলো থেকে তারা মূলত কি করে যে নলেজকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, ইনসাইট নিয়ে আসে ফ্রম নয়েজি, স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা থেকে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলোকে নিয়ে আসে, সেখান থেকে ইনসাইট এবং সেখান থেকে নলেজগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, এবং এটার উপর সেই নলেজগুলোকে অ্যাপ্লাই করে পরবর্তীতে তারা কি করে যে এটা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডোমেইনে ইউজ করে, বিভিন্ন ডিসিশন মেকিং এ ইউজ করে। তো এই পুরো জিনিসটা হচ্ছে এটা একটা সাবজেক্ট ডোমেইন বলা হয়, যে সাবজেক্ট ডোমেইন এই ডিএস, এটার আন্ডারে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। এর মধ্যে মেশিন লার্নিং হচ্ছে একটা অংশ, এআই হচ্ছে একটা, ডিপ লার্নিং হচ্ছে একটা, স্ট্যাট হচ্ছে আরেকটা। আপনি যদি বলেন যে এখানের মধ্যে ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে এক ধরনের একটা এরিয়া, বা হচ্ছে ডেটা রিসার্চের ক্ষেত্রে একটা এরিয়া, এরকম অনেক ধরনের এরিয়া ভাগ করা গেছে। তো ডেটা সায়েন্স মূলত হচ্ছে একটা মাদার বলতে গেলে একটা মানে সেন্টার পয়েন্ট, এবং এখান থেকে বিভিন্ন ধরনের এরিয়া এগুলা স্ক্যাটার হয়ে বের হয়েছে। এবং মেশিন লার্নিং হচ্ছে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনের একটা পোর্শন। মেশিন লার্নিংকে বলা হয় অ্যাকচুয়ালি যে এইটা অ্যাকচুয়ালি একটা টুল। কিসের টুল? ডেটা সায়েন্সের একটা টুল। দ্যাট মিনস আমি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলোকে সাকসেসফুলি রান করার জন্য, এক্সিকিউট করার জন্য মেশিন লার্নিং মডেলকে ইউজ করি। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। আই হোপ আমি আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারছি। আপনাদের কি মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ডিপ লার্নিং জিনিসটা কি?
ডিপ লার্নিংটা হচ্ছে আপনার এআই এর উপর বেস করে একটা অন্য একটা ডিফারেন্ট জনরা, একটা ডিফারেন্ট টাইপের একটা লার্নিং মডেল, যে লার্নিং মডেলটা আসলে মূলত মেশিনকে বিভিন্ন ধরনের ফিডব্যাক, বিভিন্ন ক্রিটিসিজম বা বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে তাকে খাপ খাইয়ে নিয়ে তাকে তৈরি করে, সিস্টেমটাকে বা এআই কে ডেভেলপ করে। এবং ডিপ লার্নিংটা আপনার এটা হচ্ছে বলতে গেলে যে ইমেজ প্রসেসিং থেকে শুরু করে বা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেমের মেশিনের ক্যালিব্রেশন বা হচ্ছে তাকে আপনার একটা কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাকে ধীরে ধীরে ডেভেলপ করার যে কাজটা, এবং সেটা করার জন্য আসলে আমরা ডিপ লার্নিংটাকে একটু ব্রড রেঞ্জে আর কি ইউজ করে থাকি। তো এই হচ্ছে মোটামুটি একটা আর্লিয়ার ডিসকাশন। সো আমরা একটু এখানে নেক্সট স্লাইডটাতে যাই। দেখেন এখানের মধ্যে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে অ্যাট ফার্স্ট কিছু এখানের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে, ইয়েস নো ইয়েস ইয়েস নো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কিছু পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে, 40%, 75%, 81%, এবং তার নিচে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, লাইক 6 ডিজিটের কিছু ভ্যালু দেওয়া আছে, তার নিচে হচ্ছে 4 ডিজিটের কিছু ভ্যালু দেওয়া আছে। এখন এই ধরনের ভ্যালু যেগুলো পাচ্ছি, পার্সেন্টেজ টাইপের ভ্যালু, ইন্টিজার ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, বা এই ধরনের ওয়ার্ড দিয়ে কিছু ডেটা আছে, এই যে অংশগুলো আমরা পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা। তো আনস্ট্রাকচার্ড ডেটা বলতে কি বোঝায়? যে সকল ডেটাগুলো হচ্ছে আনলেভেলড থাকে, অর্থাৎ এই ডেটাগুলোর আমি আসলে কোনো ধরনের কোনো মা বাপ খুঁজে পাবো না, মানে এটা কোত্থেকে আসছে, এটা সোর্স কোথায়, এটা কিন্তু আমি কখনো এখান থেকে খুঁজে পাবো না। তো এগুলোকে আমরা বলি হচ্ছে র ডেটা বা সিম্পলি ডেটা। এখন এই যে সকল আমরা পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছি বা 6 ডিজিট, 4 ডিজিট বা এই নামগুলো দেখতে পাচ্ছি, ইয়েস নো, এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসছে বা এটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? যখন এগুলো আনস্ট্রাকচার্ড ওয়েতে থাকে তখন আমরা এটাকে বলি ডেটা। বাট যদি আমরা এই নেক্সট একটা পাশের স্লাইডটার দিকে তাকাই, যদি আমরা এটা টেবিলের দিকে তাকাই, তাহলে দেখি যে প্রথম কলামটা হচ্ছে ডিভিশন, যেখানে ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, খুলনা এরকম কিছু ডিভিশনের নাম দেওয়া আছে। দেন পরের যে কলামটা, এটার নাম হচ্ছে ভ্যাকসিন সেন্ট, এবং এখানের মধ্যে ইয়েস নো এই কিছু বাইনোমিয়াল কিছু আপনার এটা হচ্ছে বাইনারি আউটপুট দেওয়া আছে, বাইনারি ডেটা দেওয়া আছে অ্যাজ ক্যাটাগরিক্যাল ভ্যালু হিসেবে। এখন কিন্তু আমরা বাম পাশে যে ইয়েস নো দেখতে পাচ্ছিলাম না, সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারি না যে আসলে এটা কোত্থেকে আসছে। এখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলে ভ্যাকসিন এই সকল রিজিয়নে পাঠানো হয়েছে কিনা, ইয়েস ও নো, এই ইনফরমেশনটা আমি এখান থেকে পাচ্ছি। একই সাথে যদি পরের কলামটা দেখি এফেক্টেড রেট, তার মানে এই পার্সেন্টেজগুলো হচ্ছে একটা রেট বোঝাচ্ছিল, সেটা এখানের মধ্যে আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল এরিয়ার উপরে। এবং তারপরে 6 ডিজিটের ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে পপুলেশন আকারে আছে, অ্যান্ড সো অন। এখন ব্যাপারটা কি যে আগেরটার সাথে এটার বাম পাশে ডান পাশে একটা আমি যদি আমি বলি যে এটার সাথে এটার পার্থক্যটা বা মিলটা কি, মিলটা হচ্ছে এই, যখন বাম পাশের এখানে ভ্যালুগুলো ছিল, এগুলো ছিল কমপ্লিট একটা র ডেটা। এখন যখন আমি এটাকে একটা টেবুলার ফরম্যাটে নিয়ে আসছি, একটা লেবেলড ফরম্যাটে নিয়ে আসছি, নাও ইট বিকামস ইনফরমেশন। সো ডেটা থেকে আমি ইনফরমেশনে এটাকে আমি কনভার্ট করছি বা এটাকে আমি প্রিপেয়ার করছি, এটাকে আমি রেডি করছি। এখন রেডি করার পরে এই ইনফরমেশনটা থেকে আমরা চাইলে ডান পাশে ডক্টরস বা তারপরে ডান পাশে যে আরো কিছু কলাম অ্যাড করতে চাই, লাইক কতজন এখান থেকে সুস্থ হলো, কতজন মারা গেল, বা এটা আসলে এফেক্টেড রেটের উপর বেস করে, পপুলেশনের উপর বেস করে ওই ভ্যাকসিনটার এফিকেসিটা কিরকম, আরো অন্যান্য কিছু ইনফরমেশন, আরো অন্যান্য কিছু ক্যালকুলেশন, আরো অন্যান্য কিছু মেজারমেন্ট আমরা বের করতে পারি। এবং তার উপর ভিত্তি করে আমাদের এই ভ্যাকসিনটার কার্যকারিতা কতটুকু, এটার উপর ভিত্তি করে বা অন্যান্য ইনফরমেশনের উপর ভিত্তি করে, ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তীতে আরো অন্যান্য নতুন কিছু ইনসাইট এখান থেকে বের করতে পারি। এবং তারপর সেখান থেকে এই নলেজটা যখন আমরা গ্যাদার করতে পারবো, এই নলেজের উপর ভিত্তি করে আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারি যে আসলে পরবর্তীতে আমার স্টেপটা কি হবে, হোয়াট উইল বি দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন। তো প্রথমে যখন আমার এই আনস্ট্রাকচার্ড ওয়েতে ছিল এই ভ্যালুগুলো, তখন কিন্তু আমি এই ধরনের কোনো ডিসিশন নিতে পারিনি। তো আমি এটাকে প্রথমে ইনফরমেশনে কনভার্ট করলাম, এটাকে আমি প্রিপেয়ার করলাম, এটাকে আমি বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে বা বিভিন্ন ধরনের
ক্যালকুলেশন দিয়ে মেজারমেন্ট করে আমি আরো কিছু এক্সট্রা কিছু কলাম তৈরি করলাম, আরো কিছু ভেরিয়েবল সেট করলাম, তারপর আমি এখান থেকে আমি একটা ডিসিশন মেক করতে পারছি। এই যে পুরো প্রসেসটা আমরা করলাম, এই পুরো প্রসেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্সের কাজটা হচ্ছে এই, সে প্রথমে ডেটাটাকে ইনফরমেশনে কনভার্ট করবে এবং ইনফরমেশন কনভার্ট করার পরে সেখান থেকে সে ইনসাইট বের করবে এবং ইনসাইট থেকে সে আস্তে আস্তে এটার উপর বেস মানে এখান থেকে সে নলেজটাকে গ্যাদার করবে এবং তারপর সেখান থেকে সে ডিসিশন মেক করবে। সো যখন আমরা দেখি কোনো একটা ড্রোন, অটোনোমাস ড্রোন, তাকে যখন আমি ছেড়ে দিলাম তখন সে কিছু দূর গিয়ে একটা গাছের সাথে ধাক্কা না লেগে সে গাছের পাশ দিয়ে সে সরে চলে গেল বা ডান দিকে বাম দিকে মুভ করে চলে গেল, বা যখন সে মানে ভূমিতে মানে যখন সে ফ্লোরে নামতেছে, বেজে নামতেছে, তখন সে তার স্পিডটা আস্তে আস্তে কমালো, তারপর সুন্দর মতো সে ল্যান্ড করলো। এখন এই যে ড্রোনটাকে যে আমি শিখাতলাম, ড্রোনটা যে নিজে নিজে ডিসিশন নিল, এই ডিসিশন কি সে এমনি এমনি নিছে না, তাকে শেখানো হয়েছে, তাকে বিভিন্ন ডেটা, সেখান থেকে ইনফরমেশন, সেখান থেকে ইনসাইট দিয়ে তাকে আস্তে 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 বিভিন্ন অ্যালগরিদম দিয়ে শেখানো হয়েছে যে তুমি এইভাবে কাজগুলো করবা, এই ধরনের যখন অবস্টাকল আসবে, এই ধরনের প্রবলেমগুলো আসবে, তখন তুমি এই ধরনের সলিউশনের মধ্যে তুমি যাবা। এই যে আমি আস্তে আস্তে যে মেশিনকে শেখাচ্ছি, একটা সিস্টেমকে শেখাচ্ছি, এই শেখানোটা দিয়ে আমি যখন আমার কোনো একটা পার্টিকুলার কাজ করব, মেশিনকে দিয়ে কোনো কাজ করব এবং দ্যাট উইল ইজ মাই লাইফ, খুব ইজিলি আমি কাজগুলো করতে পারবো, আমার কাজগুলো মেশিন করে দিবে। তা আমরা তখন একে কি বলি? আমরা বলি ওয়াও, ইটস এআই। আমরা তখন আউটকামটা দেখি যে আরে কি দারুণ ব্যাপার, তো এআই এই করছে, সেই করছে, রোবট এই করছে, সেই করছে, বাট দ্য আন্ডারলাইন প্রসেস, ব্যাকগ্রাউন্ডের মূল কাজটা কিন্তু এই ডেটা সায়েন্স করতেছে। তো ইটস অল অ্যাবাউট using the data, converting into information, then insight, then knowledge and make decision. এবং এই কাজটা যখন আমরা কোন একটা মেশিনকে দিয়ে করাবো, মেশিনকে শেখাবো, ওই ব্যাপারটা হচ্ছে মেশিন লার্নিং। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? স্যার শেষেরটা আরেকটা রিপিট প্লিজ। বুঝতে পারতেছি। শেষের কথাটা হচ্ছে আমি ডেটা সায়েন্স বলতে আমি ডেটার একটা অ্যাপ্লিকেশন করতে চাই। আমি ডেটা সায়েন্স বলতে আমি ডেটাকে ইউজ করে আমি আমার রিয়েল লাইফে কোনো একটা অ্যাপ্লিকেশন করছি। সেই অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে আমাকে কিছু টুলস ইউজ করতে হয়, একটা অ্যালগরিদম ইউজ করতে হয়, একটা মডেল ইউজ করতে হয়। সেই মডেলটা ইউজ করছি আমি মেশিন লার্নিং দিয়ে। তো মেশিন লার্নিং আমাকে হেল্প করতেছে এই ডেটা সায়েন্সটাকে সাকসেসফুলি কি করার জন্য, এটা এক্সিকিউট করার জন্য। লেটস সে আপনি যদি বলেন যে, আমি যদি বলি ফর এক্সাম্পল যে ধরা আপনি একটা বিল্ডিং এখানে তৈরি করবেন, ওকে, একটা 5 তলা বিল্ডিং তৈরি করবেন, আপনি আপনার জমানো টাকা দিয়ে বিল্ডিং করবেন। আপনি প্রথমে কি করবেন? সবার আগে ফাউন্ডেশন করবেন। ফাউন্ডেশন করার পরে তার আগে আপনি একটা ওখানকার ল্যান্ডটা কিনবেন, কেনার পরে আপনি ফাউন্ডেশন করবেন, করার পর তারপর সেখানে আপনি ইট, বালু, সিমেন্ট, অন্যান্য মেটেরিয়ালগুলো দিবেন, দিয়ে তারপরে সেখান থেকে আস্তে আস্তে আপনি স্টেপ বাই স্টেপ একটা একটা করে তালা তুলবেন, তালা তুলে তারপর দেয়াল তৈরি করবেন এবং আপনার বিল্ডিংটা আপনি সাজাবেন। এখন এই বিল্ডিং সাজানো বা উঠানোর কাজটা হচ্ছে আপনার জন্য একটা প্রবলেম স্টেটমেন্ট। আমি যদি এইভাবে চিন্তা করি, এটা আপনার জন্য একটা প্রবলেম স্টেটমেন্ট। এই প্রবলেম স্টেটমেন্টটাকে বাস্তবে রূপদান করার জন্য আপনার ম্যান লাগবে বা লেবার লাগবে, আপনার মেটেরিয়াল লাগবে এবং আরো অন্যান্য কস্টিংও লাগবে, টাকা পয়সা লাগবে। তো এই যে প্রত্যেকটা যে আইটেম, এর মধ্যে কোনোটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনার এই প্রবলেম স্টেটমেন্টটা বা বিলিংটা দাঁড়াবে না। তো এই প্রত্যেকটা ছোট ছোট অংশগুলোকে আমি যদি বলি যে এক একটা টুল, এবং প্রবলেম স্টেটমেন্টটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে আপনার একটা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন, যে আপনার এখানে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য যে সকল টুলসগুলো দরকার হয়, এর মধ্যে মেশিন লার্নিং হচ্ছে একটা অন্যতম ইম্পর্টেন্ট টুল। যদি আমি এটাকে সহজভাবে ব্যাখ্যা করতে চাই, বুঝতে পারছেন কি? জি ভাই, বুঝে আসছে। আচ্ছা, দেখেন এখানের মধ্যে পরের স্লাইডটায় আমি এখানে কিছু ভিজুয়ালাইজেশনের আমি কিছু গ্রাফ দেখাচ্ছি। বাম পাশে লেফট সাইডে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হচ্ছে স্ক্যাটার গ্রাফ। তো ছোট 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 বিন্দু 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 গোল 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 অনেকগুলো পয়েন্ট এখানে মধ্যে আছে। তো এই পোর্শনটা একটু রেড কালার, এই পোর্শনটা একটু ইয়েলো কালার,
ইয়েলোইশ, এই পোর্শনটা হচ্ছে গ্রিন কালার। তো এখানে এক্স অ্যাক্সিস বরাবর যেখানে বলা আছে হোম এজ, বিল্ডিং এর এজ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে এরিয়ার পপুলেশন, ওইখানকার পপুলেশন ইন টার্মস অফ মিলিয়নস। আর এখানে যে কালার কোডটা দেখতে পাচ্ছি সেই কালার কোডটা এখানে যে কলামটা আছে সেই কলামটা বোঝাচ্ছে এটার প্রাইস ভ্যালু। সো নিচের দিকে হচ্ছে এটার আপনার যদি বলি যে 1 2 3 4 5, 5-এর পরে 5টা শূন্য, 1-এর পরে 1 2 3 4 5, তাহলে এইখানে ভ্যালুটা হচ্ছে কম, এখানে উপরে ভ্যালুটা হচ্ছে বেশি, তাহলে আস্তে আস্তে ভ্যালুটা বাড়ছে। তো আমি যেটা দেখলাম যে এখানে এই এরিয়াটা অনেকটা ডেন্সলি পপুলেটেড। তো যখন নতুন একটা বিল্ডিং হয়, বিল্ডিং এর বয়স যদি 2 থেকে 4 বছর থাকে, তখন ওই সকল জায়গায় পপুলেশন বেশি থাকে। তারপর যখন আস্তে আস্তে বিল্ডিং এর বয়স বাড়ে তখন কিন্তু পপুলেশন ডেন্সিটি কমে যাচ্ছে, এবং একটা সময় গিয়ে পপুলেশন ডেন্সিটি আরো কমে যাচ্ছে। এবং কালার কোড দিয়ে দেখতে পাচ্ছি যে যখন বিল্ডিং এর বয়সটা আস্তে আস্তে বাড়ছে তখন এই গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছে যে এইটার প্রাইসটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখেন একটা ফিগার দিয়ে আমি অনেক জিনিস এখানে ডিসপ্লে করতে পারছি, অনেক ধরনের ইনফরমেশন আমি গ্যাদার করতে পারছি। এই ধরনের গ্রাফ বা এই ধরনের ডিসপ্লে তৈরি করার কাজে আমরা মেশিন লার্নিং মডেল বা আমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেখান থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন একসাথে 4-5টা ইনফরমেশন একটা গ্রাফ থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। লেটস সে যদি ডান দিকেরটা দেখি, ডান দিকে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু লেটার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিছু গ্রুপ ভ্যালু দেওয়া আছে লেটার। এক্স অ্যাক্সিস বরাবর কিছু ভ্যালু দেওয়া আছে যেটা বিটুইন 0 to 1 এর মধ্যে। এখানে দুইটা কালার দেওয়া আছে, একটা ভ্যালু 1 এবং ভ্যালু 2। এবং খেয়াল করে দেখেন এখানে নিচে এইচ বরাবর দুইটা ভ্যালুর মধ্যে বেশ বড় ডিসটেন্স, আবার এখানে ডিসটেন্সটা কম, এখানে ডিসটেন্সটা মাঝারি, এখানে আবার কম, এখানে আবার অনেক বেশি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কি কি জিনিস আমরা এখানে পাই, যে পার্টিকুলার এক একটা যদি আমি লেটারকে চুজ করি তাহলে ওই লেটারের সাপেক্ষে দুইটা ভ্যালুর মাঝখানে কতটুকু ডিসপারশন তৈরি হয়েছে, কতটুকু ভ্যারিয়েন্স তৈরি হয়েছে, এটা আমরা বের করতে পারি। এবং একই সাথে নিচের যে ভেরিয়েবলের ভ্যালুটা আছে সেই ভ্যালুটার রেঞ্জ বরাবর কোথায় এই গ্রুপের ভ্যালুগুলো বসতেছে সেটা আমরা এখান থেকে বের করতে পারছি। তো অনেক জিনিস আমরা এখান থেকে বের করতে পারি। আমি এখান থেকে এই দুইটা ভ্যালুর মধ্যে কতটুকু ডিসটেন্স তৈরি হচ্ছে তাদের ডিসপারশনটা আমরা বের করতে পারি। আমি তাদের মধ্যে যে একটা লিনিয়ার রিলেশনশিপ তৈরি হচ্ছে সেই লিনিয়ার রিলেশনশিপটা আমি তৈরি করতে পারি। আমি পার্টিকুলার ভেরিয়েবলটার উপর বেস করে সেই ভেরিয়েবলটা কোন কোন এরিয়ার মধ্যে পড়তেছে, কোন কোন লেটারের মধ্যে পড়তেছে, কোন কোন গ্রুপের মধ্যে পড়তেছে সেটা বের করতে পারি। তো এখানে কিন্তু আমরা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এই পুরো জিনিসটা কিন্তু আমি মূলত করি কি, যে ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। ডেটাকে যদি আমি ঠিকভাবে ভিজুয়ালাইজ করতে না পারি, আমি যদি ওখান থেকে ইনসাইট বের করতে না পারি, তাহলে কিন্তু আমি এই ডেটাকে মডেলের মধ্যে বা আমার অ্যালগরিদমের মধ্যে ইনপুট দিতে পারবো না, বা আমার অ্যালগরিদমটা, আমার মডেলটা ঠিকভাবে কাজ করবে না। যেমন আরেকটা জিনিস দেখেন যে বাম পাশের যে ফিগার, এই যে এরকম বাবল ফিগার তৈরি হয়েছে, কিছু বাবল হচ্ছে অনেক বড়, কিছু বাবল হচ্ছে ছোট, এবং বাবলের কালার কোড দেওয়া আছে। তো এখানে লাল কালারটা হচ্ছে এশিয়ান অস্ট্রেলিয়া, হালকা ব্লু কালারটা হচ্ছে আফ্রিকা, গ্রিন কালারটা হচ্ছে নর্থ আমেরিকা, এন্ড ইয়েলো কালার হচ্ছে ইউরোপ। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে যেই ডেন্সিটি দেখতে পাচ্ছি, যেটা আপনার ছোট ছোট কিছু বল আছে, কিছু বড় বল আছে। ছোট ছোট বলগুলো হচ্ছে এটা ডেন্সিটি কম বোঝাচ্ছে, বড় বলগুলো এটা ডেন্সিটি বেশি বোঝাচ্ছে। একই সাথে এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি জিডিপির ভ্যালু নেই, জিডিপি পার ক্যাপিটা, তাহলে দেখবো যে যদি আমার জিডিপির ভ্যালু এখানে থাকে, তাহলে এই বরাবর একটা নির্দিষ্ট দেশ বা ওই রিজিয়নের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি ওয়াই অ্যাক্সিস বরাবর কত আছে সেটা আমরা এখান থেকে মেজার করতে পারি, আইডিয়া করতে পারি। এখন এই জিডিপির ভ্যালু যদি একটা কলামে থাকে, ধরেন আপনার এখানের মধ্যে 20,000 ডেটা পয়েন্টস আছে, এখানে যে জিডিপির একটা ভ্যালু দেওয়া আছে, আরেকটা কলাম দেওয়া আছে লাইফ এক্সপেক্টেন্সি, আরেকটা কলাম হচ্ছে তাদের দেশের এরিয়ার মানে ওই কালার কোড দেওয়া আছে বা নাম দেওয়া আছে। আপনি কি এই 20,000 ডেটা এক্সেল ফাইল থেকে কিছু বুঝতে পারবেন, কোনো আইডিয়া করতে পারবেন? না। বাট আপনি যখন এটাকে ভিজুয়ালাইজ করবেন, এরকম একটা বাবল প্লট করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন কালারের, যেমন এশিয়ার ডেন্সিটি এখানে বেশি, এবং তাদের লাইফ এক্সপেক্টেন্সির সাথে তাদের জিডিপির রিলেশনশিপটা কত, সেই রিলেশনশিপটা বের করতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু কালারটা ডেন্সিটি এখানে বেশি, তার মানে তাদের জিডিপি কম, এই পাশে হচ্ছে তাদের জিডিপি কম, আর এক্স অ্যাক্সিসের এই পাশে জিডিপি বেশি। তো
তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রির জিডিপি বেশি। আবার এটার উপরের দিকে হাইটটা বেশি হওয়ার মানে হচ্ছে এদের লাইফ এক্সপেক্টেন্সি 80-র কাছাকাছি। অনেক ধরনের ইনফরমেশনগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি একটা প্লটের মাধ্যমে। আবার দেখেন ডান দিকে যদি আমি এখানে তাকাই যে কোভিড অ্যাটাক হওয়ার পরে পার মানে মান্থ ওয়াইজ এখানে মান্থের ভ্যালু দেওয়া আছে এক্স এক্সিস বরাবর, আর ওয়াই এক্সিস বরাবর দেওয়া আছে যে এটার পপুলেশন উইকলি রেট অফ বিং অ্যাডমিটেড ইন দ্য হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য যে রেটটা সেটা দেওয়া আছে প্রতি 1 লাখ পপুলেশনের উপর বেস করে। তো আমরা যদি এটাকে এইভাবে ফিগারটা ড্র করার পর দেখতে পাই যে মার্চ, এপ্রিল, মে মাসে বেড়েছে, জুনে কমে গেছে, জুলাইতে হালকা বেড়ে আবার কমে গেছে, সেপ্টেম্বরের পরে বেশ খুব বড় ধরনের রাইজ হয়েছে। তো এই যে পোর্শনটাতে রাইজ হয়েছে এই ধরনের একটা যদি আমি ডেটা পাই তাহলে পরবর্তী বছরে আমি একটা প্রেডিকশন করতে পারি যে এইটা নির্দিষ্ট সময়ে প্রথম কয়েক মাসে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষজন বা আক্রান্ত হতে পারে, বা সেপ্টেম্বরের পরে আক্রান্ত হওয়ার হার বেশি। সো ইন দ্যাট কেস আমাকে হসপিটালের বেডের সংখ্যা বাড়াতে হবে, বা হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, বা আমার এখানে বাজেট বাড়াতে হবে। এই যে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট বা হসপিটাল থেকে যে ডিসিশনগুলো আমরা তৈরি করছি, এই ডিসিশনগুলো কিন্তু এমনি এমনি আসে নাই, এই ডেটাকে রিড করার পরই আসছে। এবং এই ডেটা থেকে আমি যখন একটা প্রেডিকশন মডেল তৈরি করব, সেই প্রেডিকশন দিয়ে আমাকে বলবে যে সামনের কোনো একটা মাসে এরকম একটা রাইজ হইতে পারে, এরকম ফল হইতে পারে, হওয়ার চান্স আছে। সো আমি আমার ডেটাকে অ্যালগরিদমের মাধ্যমে নিয়ে এটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে সেখান থেকে আমি যে ইনসাইট পাবো, যেই নলেজ পাবো, সেই নলেজটাকে আমি কাজে লাগিয়ে আমি আমার পরবর্তী যে ডিসিশন সেটাকে আমি তৈরি করব। সো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি জিনিসটা আপনাকে খুব সহজে বোঝানোর জন্য যে আমরা এই ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা আসলে কতভাবে এটা আমরা করতে পারি, এবং এটা আমরা ডেটাকে ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন এরিয়াতে বা বিভিন্ন ডোমেইনে বিভিন্ন সেক্টরে আমরা কাজে লাগাতে পারি। কোনো কোশ্চেন আছে? সাইদুর রহমান জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। লেট করলেন তো, ক্লাস তো শুরু হয়ে গেছে আর আধা ঘন্টা আগে। তো আমরা যদি এখন এটাকে সামারাইজ করি, হোয়াট ইজ ডেটা সায়েন্স? ডেটা সায়েন্সটা হচ্ছে এইটা একটা ডেটা সায়েন্স, এইটা একটা সাবজেক্ট ডোমেইন বা একটা ডোমেইন, যেই ডোমেইনের আন্ডারে আমি বিভিন্ন ধরনের এরিয়াতে আমার প্রবলেমগুলোকে সলভ করতে পারি। লেটস সে যদি বলি প্রোডাকশনের ক্ষেত্রে, যদি বলি মেডিকেল সেক্টরে, যদি বলি বিজনেসের ক্ষেত্রে, যদি বলি আমি যে বিজনেস বা ফাইন্যান্স এই ক্ষেত্রে, বা আমি যদি বলি যে এআই বা ড্রোন টেকনোলজি বা ইউএভি বা ধরেন টেসলা কার, বা আপনার অগমেন্টেড রিয়েলিটি, হ্যাঁ, বা ভার্চুয়াল রিয়েলিটি। আবার ধরেন এটাগুলো আপনার টেকনোলজির ক্ষেত্রে গেলাম। তারপরে হচ্ছে আপনার লিটারেচারের ক্ষেত্রে, তারপর সোশ্যাল বিভিন্ন ইস্যুসগুলোর ক্ষেত্রে, সোশ্যাল ইন্টারাকশনগুলোকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, যেমন ফেসবুকে মানুষের বিভিন্ন কাজ, তাদের অ্যাক্টিভিটি, তাদের পোস্টগুলো নিয়ে অ্যানালাইসিস করে কিন্তু বোঝা যায় একটা মানুষ সে লাইফে কতটা একা, বা তার ফ্রেন্ড সার্কেল কিরকম, সে লাইফে পজিটিভ ভাবে সে চলতেছে নাকি নেগেটিভ ভাবে চলতেছে, অনেক কিছু অ্যানালাইসিস করা যায় কিন্তু। আবার লিটারেচারের ক্ষেত্রে আমি যদি বলি যে মানে এখনকার সময়ে বিভিন্ন ধরনের সিস্টেম জেনারেট হয়েছে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে, যে আপনি যদি সাইফাই বইয়ের কথা যদি বলেন, বিভিন্ন ধরনের বই আছে, যেমন আইজ্যাক আসিমোভের ফাউন্ডেশন, হ্যাঁ, বা ধরেন যে ডিউন মুভিটা বের হলো, ডিউন মুভির যে মেইন বইটা, রাইটারের নামটা ভুলে গেছে, হার্বার্ট যেন। এখন এই ধরনের বইগুলো আছে, বইগুলোর বিভিন্ন লাইন বা বিভিন্ন সেন্টেন্স বা বিভিন্ন ওয়ার্ডগুলোকে অ্যানালাইজ করে চাইলে নতুন একটা লিটারেচার বা একটা নতুন গল্পের বই তৈরি করা সম্ভব। এটা কেন হিউম্যান করবে না, এটা মেশিন করবে। এরকম, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। আবার ধরেন মেডিকেলের ক্ষেত্রে আমি আরো আসতেছি সামনে। তো এই যে এতগুলো এরিয়া কথা বললাম, সবগুলো এরিয়াতে যখনই আমার ডেটা থাকবে, সেই ডেটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে আমি এখান থেকে বিভিন্ন ধরনের ইনসাইট পাবো, বিভিন্ন নলেজ পাবো, সেই নলেজগুলোকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমি এটাকে আমার পরবর্তী কোর্স অফ অ্যাকশনে অ্যাপ্লাই করব। অনেক ধরনের এরিয়াতে আমি অ্যাপ্লাই করতে পারি। সো ডেটা সায়েন্স বা ডেটা হচ্ছে এখনকার সময়ে সবচেয়ে একটা ভ্যালুয়েবল টপিক, সবচেয়ে ভ্যালুয়েবল সাবজেক্ট এরিয়া, যেখানে আপনি
আগামী 10 বছর আসলে ডেটা সায়েন্স পুরোপুরি এখন অলরেডি মানে টপ লেভেলে আছে, জবের ক্ষেত্রে বলেন বা রিসার্চের ক্ষেত্রে বলেন, সব জায়গাতেই, এবং আগামী 10 বছর এইটাই চলবে ইন এ সেন্স। তো আমরা এখন একটু ডেফিনেশন চাই, ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে এরকম: দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট। আমি এটা মেশিনকে ইন্টেলিজেন্ট বানাবো উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। তো এক্সপ্লিসিট প্রোগ্রামিং বলতে আমি বোঝাচ্ছি যে অন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, জ্যাঙ্গো বা অন্যান্য যে সকল মানে আরো যে সকল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সে সকল ল্যাঙ্গুয়েজে একটা নর্মাল প্রবলেম স্টেটমেন্টটাকে যদি আমি এটা ব্যাখ্যা করতে যাই বা যদি ওটাকে রেডি করতে যাই, তাহলে সেক্ষেত্রে লেটস সে যদি আমার 50 লাইনস অফ কোড লাগে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেম জিনিসটা আমি 10 থেকে 15 লাইনের মধ্যে পাইথনে করতে পারবো। বা আমি এটাকে খুব সহজে আমি মডেল তৈরি করে আমি মেশিনটাকে ইন্টেলিজেন্ট করতে পারবো। সো ডেটা সায়েন্স মূলত একটা ফিল্ড, যে ফিল্ডে আমরা বিভিন্ন ধরনের মডেলকে লার্ন করাই, মেশিনকে লার্ন করাই, বিভিন্ন টেকনোলজিকে তাকে শেখাই, যেখানে আমরা 3টা কাজ করি। অ্যাট ফার্স্ট আমরা কিছু টাস্ক এক্সিকিউট করি, টি, এটা হইতে পারে রিগ্রেশন অথবা ক্লাসিফিকেশন। দেন আমরা এটার পারফরমেন্সকে আস্তে আস্তে ইমপ্রুভ করি বা মডেল পারফরমেন্সকে ইমপ্রুভ করি উইথ সাম এক্সপেরিয়েন্স, ডেল্টা বা ই ফ্যাক্টর। এইভাবে আমরা এই 3টা স্টেপের মাধ্যমে আমরা একটা মেশিনকে যখন আস্তে আস্তে একটা সিস্টেমকে যখন ডেভেলপ করি এবং তাকে যখন আমরা একটা ভার্চুয়ালি একটা ব্রেইন দেওয়ার চেষ্টা করি, সেই ব্রেইনটা দিতে গেলে ওই লজিকটাকে অ্যাপ্লাই করতে, মানে যদি আমি তাকে লজিক শিখিয়ে দিই এবং সে যদি লজিক ওয়াইজ কাজ করতে পারে, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ আমার এই সিস্টেমটা কাজ করছে। অর্থাৎ আমি ডেটা ইনপুট দিলে সে আমাকে একটা আউটপুট দিচ্ছে, এই আউটপুটটা আমি কাজে লাগাতে পারবো। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি আমার অনেক স্টুডেন্টদেরকে অনেকে বলি, অনেকে আমার কাছে জানতে চায়, যে আমি একটা খুব কমন একটা এক্সাম্পল দিই। লেটস সে আপনার বাসায় একটা ছোট বাচ্চা আছে, আপনি তাকে শেখাচ্ছেন, যে সকাল থেকে শেখাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে তাকে শেখাচ্ছেন, বাবা এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এভাবে শেখাচ্ছেন। সন্ধ্যায়, এটা হচ্ছে সকালের কথা বললাম, ঠিক আছে, মর্নিং। এবার যখন সন্ধ্যা হলো, ইভিনিং, তখন আপনি তাকে নিয়ে বসলেন, আচ্ছা বাবা বলো তো যে এইটা কি, সে বললো এম। বলো তো এটা কি, সে বললো কিউ। না না না, এটা তো পি, কিউ হচ্ছে এইটা। ধরেন আপনি তাকে জিজ্ঞেস করলেন, তো আপনি 10টা কোশ্চেন তাকে করলেন, 10টা লেটার তাকে বলতে বললেন, সে এখান থেকে 8টা পারলো। দ্যাট মিনস আপনি যে তাকে শেখালেন সকালবেলা, সেই শেখানোর পরে বিকালবেলা যখন আপনি তাকে টেস্ট নিচ্ছেন, তখন তার অ্যাকুরেসি হচ্ছে 80%। সে 10টার মধ্যে 8টা কারেক্ট আনসার দিতে পারলো। এবার তাকে যখন আপনি স্কুলে পাঠালেন, স্কুলের টিচার একজন থার্ড পারসন, অন্য একটা এনভায়রনমেন্ট, স্কুলের মধ্যে, বাসার মধ্যে একটা এনভায়রনমেন্ট, ওখানে একটা স্কুলের এনভায়রনমেন্ট, ওখানে সে তাকে জিজ্ঞেস করা হলো, তাকে 10টা লেটার দিয়ে বলা হলো যে কোনটা কি, সে এখান থেকে 6টা পারলো। দ্যাট মিনস নতুন একটা এনভায়রনমেন্টে, নতুন একটা সিচুয়েশনে তার অ্যাকুরেসি 60%। আমি কেন এক্সাম্পলটা দিলাম? এই এক্সাম্পল দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা প্রথমে মেশিনটাকে আমাদের ডেটা দিয়ে শেখাই, ট্রেন করি, তারপর তাকে আমরা টেস্ট করি, এবং টেস্ট করার পরে আমি দেখি যে তার অ্যাকুরেসি কিরকম। এখানে যেমন সন্ধ্যার সময় আমি বাচ্চাটাকে যখন শেখালাম, সারাদিন শেখানোর পরে সন্ধ্যায় তাকে জিজ্ঞেস করলাম, বাবা বলো তো এটা কি, এটা কি, এটা কি, এটা কি, সে আমাকে যা বললো 10টার মধ্যে 8টা আনসার কারেক্ট করলো। দ্যাট মিনস তার অ্যাকুরেসি 80%। তাই আমি বলতে পারি যে আমার টেস্ট ডেটার অ্যাকুরেসি হচ্ছে 80%। এবার ট্রেন ডেটার একটা অ্যাকুরেসি থাকবে, টেস্ট ডেটার একটা অ্যাকুরেসি থাকবে। এবার আমি এটাকে নিয়ে যাব রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে। এখন তুমি বলো, মেশিনকে আমি দিয়ে বলবো, নাও ইউ টেল মি হোয়াটস দ্য অ্যাকুরেসি অফ ইউর অ্যালগরিদম। এখন তুমি আমাকে বলো যে আমি এখান থেকে কি ডিসিশন নিতে পারি, কি ধরনের আউটকাম আসতে পারে। এই সিস্টেমটাই হচ্ছে আমার ডেটা সায়েন্স। আমি ডেটাকে শেখাচ্ছি, আমি মেশিনকে শেখাচ্ছি। আই হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার। মানে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি জানি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বিষয়টা সম্পর্কে, এটা বিশালতা সম্পর্কে। কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যালো, ইউ ক্যান আস্ক মি। কোনো কোশ্চেন নাই? লাস্টের 1 মিনিটের কথাগুলো বুঝতে পারিনি। আচ্ছা, এটা হ্যাঁ, লাস্টের 1 মিনিটের কথাগুলো মানে আচ্ছা ব্রেক আচ্ছা হচ্ছিল তাই বুঝতে পারি। আচ্ছা, আমার মনে হয় কি, আমি একটা কাজ করি, আমি আমার ক্যামেরাটা অফ করে দিই। আমার মনে হয় এটার কারণে একটা ছোট্ট প্রবলেম হতে পারে।
আমি আমার ক্যামেরাটা অফ করে দিয়ে এবার আমি স্লাইডটা দেখাই, কারণ বাফারিং এর একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তো আমি যে কথাটা বলছিলাম যে মূলত আমরা মেশিন লার্নিং মডেল বলতে কি বুঝি। মেশিন লার্নিং মডেলটা হচ্ছে এইরকম একটা বিষয় যে আমি একটা মেশিনকে প্রথমে তাকে শেখাবো, বিভিন্ন ডেটা দিয়ে তাকে ট্রেন করব। ট্রেন করার পরে তারপর আমি তার টেস্ট নিব ডিফারেন্ট ডেটা দিয়ে অথবা ডেটার একটা পোর্শন দিয়ে, এবং যখন আমি দেখবো যে আমার এই অ্যালগরিদম বা মডেলটা মোটামুটি কাজ করছে, অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে, তখন আমি রিয়েল ডেটা সেটটা দিয়ে এখানের মধ্যে চেক করে দেখব যে আমি যেই আউটকামটা পেতে চাচ্ছি, আমি যেই ধরনের ডিসিশনটা মেক করতে চাচ্ছি মেশিনকে দিয়ে, সেটা ঠিকভাবে কাজ করতে পারছে কিনা। যদি সে কাজ করতে পারে, দেন I'll say my machine is good, my model, my algorithm is good. সো যদি না করে তাহলে আবার সেই মডেলটাকে আবার আমাকে চেঞ্জ করতে হবে, বিভিন্ন প্যারামিটার দিয়ে চেঞ্জ করতে হবে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল চেঞ্জ করতে হবে, মডেলের মধ্যে ইকুয়েশন চেঞ্জ করতে হবে, বিভিন্ন মডিফিকেশন করে তারপর আমরা আমাদের মডেলটাকে ডেভেলপ করি, তারপর আবার ট্রেন করি, আবার টেস্ট করি। সো ইটস এ লং প্রসেস। এখানে কিছু ট্রায়াল এন্ড এররের কাজ থাকে, বারবার এটাকে কাজ করতে 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 একটা সময় গিয়ে আমি আমার মেশিনটাকে বা সিস্টেমটাকে ডেভেলপ করি। তো যখন আমার কাজটা করবে, ঠিকভাবে কাজ করবে, তখন আমি আমার এটা যেই পারপাসে ইউজ করতে চাচ্ছি, যদি বলি যে এটা মেশিনের পারফর্ম, আমরা একটা প্রোডাকশনের মধ্যে আমি ধরেন এখানের মধ্যে আমি কি বলে রং, যেগুলো আমার ভুল প্রোডাক্ট বা হচ্ছে আমার যে প্রোডাক্টগুলো হচ্ছে আমার কি বলে ভালো খারাপ ব্যাড প্রোডাক্ট, সেগুলো আমি বের করবো আলাদা করে, সেটা বের করে দিবে। আমি যদি বলি যে কোন একটা কোম্পানির পোর্টফোলিওর উপর বেস করে ওই কোম্পানিতে আমি ইনভেস্ট করা ঠিক হবে কিনা, সেটা সে বের করে দেবে। আমি যদি বলি যে আমার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে যে সকল এমপ্লয়ি আছে, তাদের বিভিন্ন ডেটা নিয়ে আমি চিন্তা করতে পারি যে এদের পারফরমেন্সটা কিভাবে আমি ডেভেলপ করতে পারি, তারা আসলে কতটুকু স্যাটিসফাই হচ্ছে। বা আমি যদি বলি যে ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ড্রাগ ডেভেলপ করতে গেলে আমার যে সকল কম্পোনেন্ট গুলো দরকার হয়, যে সকল কেমিক্যাল গুলো দরকার হয়, সেগুলো কত মাত্রায় আমি ইউজ করতেছি, এবং ইউজ করার পরে সেটা আমি অ্যাপ্লাই যখন করব তখন কিরকম আমি রেসপন্স পাচ্ছি, সেই রেসপন্সের ডেটা নিয়ে আমি চিন্তা করতে পারবো, আমি অ্যালগোরিদম দিয়ে সাজাবো যে আমার ডেটাটা আমি যদি এরকম ভাবে আমার অ্যালগোরিদমটা সেট করি বা আমার কম্পোনেন্ট গুলো সেট করি, তাহলে যেই সকল ড্রাগ তৈরি হবে সেই সকল ড্রাগের এফিসিয়েন্সি ভালো হবে। সো আপনি যেই এরিয়া বলেন না কেন, ইউ নেম এনি এরিয়া, সব জায়গাতেই আমি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারছি। তো আমি এটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। যেমন ধরেন এখানের মধ্যে আমরা ডেটা সায়েন্সটাকে মাঝখানে রেখে অনেকগুলো সেক্টর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দ্য ডোমেইন এরিয়াস অফ ডেটা সায়েন্স। অ্যাট ফার্স্ট যদি আমি বলি যে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বলতে জিনিসটা কি বোঝায়। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং হচ্ছে রিগ্রেশন মডেল, তারপর ক্লাসিফিকেশন মডেল, তারপর বলেন যে প্রেডিক্টিভ মডেল, দেন বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন অ্যানালাইসিস, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন অ্যানালাইসিস, বা যদি আমি বলি যে ডেটাকে প্রিপেয়ার করা, ডেটাকে মডেল করা, ডেটাকে সাজানো, ডেটাকে ফিল্টার করা, তারপর ধরেন আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে ডেটার ক্যারেক্টারিস্টিক্সটাকে বিচার করা, ওটা কতটুকু ভালো সেটা ঠিক করা। এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলো আমরা ডেটা সায়েন্সের একটা বড় একটা অ্যাপ্লিকেশন হিসেবে দেখতে পারি, একটা এরিয়া হিসেবে দেখতে পারি। দেন আমরা যদি বলি সায়েন্টিফিক মডেলস, সায়েন্টিফিক মেথডস গুলো কি। এখন আপনি যদি বলেন যে আমি তো আসলে পিওর সায়েন্সের একজন স্টুডেন্ট, আমি ম্যাথের স্টুডেন্ট, আমি ফিজিক্স, আমার কি কোনো কাজে লাগবে কিনা। সায়েন্টিফিক মেথডে যেটা বোঝায় যে আপনি যেই সকল সায়েন্স রিলেটেড যে ডোমেইনগুলো আছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা অন্য যে কোনো এরিয়া হোক, সেই সকল এরিয়াতে অবশ্যই আপনি কোনো একটা থিওরি নিয়ে কাজ করছেন, কোনো থিওরাম নিয়ে কাজ করছেন। সেই সকল থিওরি বা সেই সকল প্যারামিটার, ওই সকল ভেরিয়েবলগুলোতে আপনি যখন ডেটা ইনপুট দিবেন, তারপর সেখান থেকে আপনি যে আউটকামটা বের করতে চাচ্ছেন, সেই আউটকামটা যদি আপনি ডেটা দিয়ে যদি আপনি একটা মডেল ডেভেলপ করতে পারেন এবং সেটা যদি আপনাকে আউটকাম দেয়, এটাও কিন্তু একটা সায়েন্টিফিক মেথডসের বড় একটা এরিয়া, ডেটা সায়েন্সের একটা এরিয়া। যেমন আমি যদি বলি যে ডেটা মডেলিং করা বা পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, বা মন্টে কার্লো সিমুলেশন, বা ধরেন ফিচার ইঞ্জিনিয়ারিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং, এআই, বা ধরেন ড্রোন টেকনোলজি,
বা ধরেন আপনার বিভিন্ন সিমুলেশন মডেল, ডিসক্রিট সিমুলেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং কথা তো বললাম, এই সকল সায়েন্টিফিক মেথডস গুলো কিন্তু আমি সরাসরি অ্যাপ্লাই করতে পারি ডেটা সায়েন্সের মধ্যে। দেন আমরা আসি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সবার আগে চিন্তা করতে পারি ফেসবুক। তো ফেসবুকটা হচ্ছে এখানের মধ্যে এতই এতই বিশাল এবং এত বড় একটা ডোমেইন হয়ে গেছে, একটা বড় একটা এরিয়া হয়ে গেছে যে এটা ইটসেলফ একটা ইন্টারনেট হয়ে গেছে। এটাকে আমরা ইটসেলফ একটা ইন্টারনেট বলতে পারি। এখানে আপনার প্রত্যেক হিউম্যান তার নিজস্ব তার ডেটা আছে, তার লাইফের ডেটা আছে, তার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত সে কি করছে না করছে, প্রতি ঘন্টায় মিনিটে মিনিটে কি করছে, সবকিছু তারা জানতে পারছে। এই থেকে হিউম্যান বিহেভিয়ারকে তারা অ্যানালাইসিস করতে পারছে, তাদের পারচেজ প্যাটার্নকে তারা অ্যানালাইসিস করতে পারছে, টার্গেট মার্কেটিং করতে পারছে, আর কি করতে সবকিছু তারা করতে পারছে। এখান থেকে আমরা আসি ডেটা রিসার্চের কাজ, অর্থাৎ ডেটাকে রিসার্চ করে বের করা যে ডেটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, এটা কি আমার সিকোয়েন্সিয়াল ডেটা, নাকি এটা আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ডেটা, এটা কি আমার মানে কোন ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ছে, এবং সেই ডিস্ট্রিবিউশনের উপর বেস করে আমি যদি বলি কোনো একটা প্রবাবিলিস্টিক কোনো একটা বিষয় বা কোনো একটা বিষয়বস্তু বলেন অথবা কোনো একটা এরিয়ার কথা বলেন বা আপনার প্রবলেমের কথা বলেন, সেই প্রবলেমটার আউটকামটা আসবে কিভাবে, আসার জন্য ডেটাকে রিসার্চ করা লাগে। যেমন ফেসবুকের কথা বলি, অ্যামাজনের কথা বলি, বা অন্যান্য যে সকল বড় বড় বিগ কোম্পানিগুলো আছে, তারা এই সকল ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে, রিসার্চ করে, বিভিন্ন ধরনের ভ্যালুগুলোকে তারা দেখে, তাদের মধ্যে প্যাটার্নটা কিরকম আছে, এই প্যাটার্নটা কি এইভাবে যাচ্ছে, নাকি প্যাটার্নটা এইভাবে যাচ্ছে, নাকি প্যাটার্নটা এইভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই প্যাটার্নের উপর ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের অ্যালগরিদম জেনারেট করে, বিভিন্ন ধরনের মডেলিং করে। এই মডেলিং গুলো করার কাজগুলো আমি ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারছি। দেন আসি মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং আমরা একটা পার্ট, অনেক কিন্তু ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কিন্তু মিলাই ফেলে। মানে আমার কাছে এরকম অনেক কোশ্চেন আসে যে ভাই আমি ডেটা সায়েন্স শিখতে যাচ্ছি, আমি মেশিন লার্নিং শিখবো, বা ডেটা সায়েন্স মেশিন লার্নিং কি একই জিনিস কিনা, বা মেশিন লার্নিং শিখলে ডেটা সায়েন্স শেখা যাবে কিনা, ডেটা সায়েন্স শিখলে মেশিন লার্নিং শেখা যাবে কিনা, আপনি কি ডেটা সায়েন্সের কোর্স করেন নাকি আপনি মেশিন লার্নিং কোর্স করেন, আপনি কিসের কোর্স করান, অনেক ধরনের কোশ্চেন আমি পাই। মেশিন লার্নিং হচ্ছে একটা সিম্পল পার্ট অফ ডেটা সায়েন্স। আমি মেশিনকে শেখাবো, আমি এটা এখানে এই পার্টটা হচ্ছে কমপ্লিটলি অ্যালগরিদমের পার্ট, এবং সেই অ্যালগরিদমের পার্টের মধ্যে একটা বড় অংশ থাকছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করে আমি একটা ডেটাকে প্রিপেয়ার করব টু গিভ ইনপুট ইন দ্যাট স্পেসিফিক মডেল। দেন আমরা আসি ভিজুয়ালাইজেশন। সেই ডেটাকে ভিজুয়ালাইজ করব বিভিন্ন ধরনের গ্রাফ দিয়ে, যেটা আমি আপনাদেরকে অলরেডি কয়েকটা স্লাইড আগে দেখিয়েছি, এবং সেখান থেকে আমরা আরো অনেক ধরনের ইনফরমেশন, আরো অনেক ধরনের নলেজ আমরা গ্যাদার করতে পারি, এবং সেখান থেকে আমরা পরবর্তী বাকি ডিসিশনগুলো নিতে পারি। সো ইন এ সেন্স ডেটা সায়েন্স একটা বিশাল বড় একটা কনসেপ্ট, একটা বড় সাগরের মতন। এই সাগরের ভিতরে মেশিন লার্নিং হচ্ছে একটা শিপ। তো ডিএস কে যদি আমি বলি একটা সি, তাহলে এমএল কে বলবো একটা শিপ, এবং এই শিপের যিনি চালক, নাবিক, সেটা হচ্ছেন আপনি। আপনি একজন চালক, আপনি এই শিপটাকে তৈরি করবেন, এই শিপটাকে যেদিকে আপনি ডিকটেট করবেন, সে ওই ডিএস এর যে সমুদ্রের মধ্যে ওই দিকে সে মুভ করবে। এখন বিভিন্ন ওই সমুদ্রের চারপাশে অনেক ধরনের আইল্যান্ড আছে। এই আইল্যান্ড গুলো হচ্ছে এক একটা এরিয়া, কোনটা হচ্ছে মেডিসিনের জন্য, কোনটা হচ্ছে আপনার সার্জারির জন্য, কোনটা হচ্ছে আপনার প্রোডাকশনের জন্য, কোনটা হচ্ছে আপনার বিজনেসের জন্য, কোনটা হচ্ছে ফাইন্যান্সের জন্য, সব জায়গায় ছড়াছিটে আছে। এখন আপনি আপনার মডেলকে যে কাজের জন্য ডেভেলপ করবেন, সেই শিপটাকে আপনি ওইভাবে তৈরি করে সেখানের মধ্যে ভিড়াবেন। সো এটা পুরোটাই আপনার হাতে, আপনার আন্ডারে, আপনি কিভাবে তৈরি করছেন মডেলটা, সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড অলসো ইউর নলেজ অ্যাবাউট ইউর স্পেসিফিক সাবজেক্ট এরিয়া। এখন এখানে ধরেন মিথিলা আছে, বা মিথিলা মনে হয় বিজনেস ব্যাকগ্রাউন্ডের। এখন বিজনেসে আমি কিভাবে কাজে লাগাবো সেটা আমি অলরেডি কিছু এক্সাম্পল আমি দিয়েছি। তো সে তার এই বিজনেস মডেলটাকে বা বিজনেসের যেই প্রবলেম স্টেটমেন্ট, সেটাকে সে যদি কোনো একটা অ্যালগরিদমের মাধ্যমে জেনারেট করে, ডেভেলপ করে, এবং সেখানে সে যদি কিছু ডেটাকে ইনপুট দেয়, ইনপুট দেওয়ার পরে তারপর সেখান থেকে সে যদি একটা আউটকাম বের করতে পারে, তাহলে আমরা বলবো যে সে সাকসেসফুলি ডেটা সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন এক্সিকিউট করতে পারছে। কোথায়? তার বিজনেস এরিয়াতে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো ফিজিক্সের স্টুডেন্ট, আমি কি পারবো কিনা, কেন পারবেন না? আপনার ফিজিক্সের বিভিন্ন ধরনের ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, বা এটার বিভিন্ন ধরনের যে ল গুলো আছে, বা আমি যদি বলি যে আমরা যে আপনি ওই যে
ছোটবেলায় আমরা পড়ছি না যে চৌধুরী সরি শাহজাহান তপনের বইতে আলোর নিয়ে কাজ আছে, মানে অপটিক্স নিয়ে কাজ আছে, আপনার গ্র্যাভিটি নিয়ে কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। সেখানেও কিন্তু আপনাকে রিসার্চ করতে হচ্ছে, সেখানেও বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হচ্ছে, বিভিন্ন ইকুয়েশন নিয়ে কাজ করতে হচ্ছে। সেই সকল ইকুয়েশন এবং সেই সকল ক্যালকুলেশন গুলোকে যদি আপনি ডেটা দিয়ে অ্যানালাইসিস করেন, তাহলে আমি বলতে পারবো যে আপনি ডেটা সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন করছেন। কোথায়? ফিজিক্সে। আপনি যেই এরিয়ায় বলেন না কেন সেই এরিয়াতে আপনি এটা কাজ করতে পারবেন। ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিক্যাল নলেজ অর ইন ডেপথ নলেজ অফ ইউর সাবজেক্ট এরিয়া। তাহলে আপনি খুব সহজেই এটা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই স্লাইডটা, এখন যে স্লাইড দেখতে পাচ্ছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া এটা তো মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এগুলো তো সিএসসি কোডিং এর কাজ, আমি কি পারবো? আমি তো বিজনেসের স্টুডেন্ট। তা আমিও খুব সুন্দর করে বলি, হ্যাঁ আপনি বিজনেস স্টুডেন্ট, আপনি পারবেন না। বলছি ভাই এই কথা কেন বললেন? যে আপনি আগেই তো না করতেছেন যে আমি পারবো কি পারবো না। আগে আপনি বুঝেন যে আপনার ডেটা সায়েন্সটা বিজনেসে বা আপনার মার্কেটিং এ, ফিন্যান্সে, ব্যাংকিং এ এবং আর অন্যান্য এরিয়াতে কিভাবে ইউজ হচ্ছে। আগে আপনি ইউজটা দেখেন, তারপর আপনি ডিসিশন নেন যে আপনি এটা পারবেন কি পারবেন না। তাদের জন্য আমি এই স্লাইডটা দেখাই। তা আমি জানি যে এখানের মধ্যে বেশিরভাগই হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বিজনেসের খুব কম স্টুডেন্ট আছে, এই কারণে আমি বেশি সময় দিব না এখানের মধ্যে। ধরেন একজন সাবস্টেন্সিভ এক্সপার্টাইজ, মার্কেটিং এর একজন এক্সপার্টাইজ পারসন, সে যখন মার্কেটিং এর বিভিন্ন ডেটা নিয়ে, বিভিন্ন কি বলে কাস্টমারদের ডেটা, তাদের এজ, তাদের প্রায়োরিটি, তারা কত টাকা দিয়ে ওই আইটেমটা কিনবে কি কিনবে না, ওই সিমিলার টাইপের আইটেম অন্য ব্র্যান্ড ইউজ করছে, কত টাকায় তারা সেল করছে, এরকম অনেক ধরনের ডেটা আপনার কাছে আছে। এই ডেটাগুলোকে যেটা আপনি ট্র্যাডিশনাল, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে এক্সেলের মধ্যে যদি আপনি কাজগুলো করেন, মানে এক্সেলের মধ্যে আপনি বা হচ্ছে ধরেন হচ্ছে স্ট্যাটার মধ্যে বা এসপিএসএস এর মধ্যে কাজ করতেছেন, এই কাজগুলো যখন আপনি করছেন তখন আপনি একজন ট্র্যাডিশনাল রিসার্চার। বাট হোয়াট ইফ এই স্ট্যাটিস্টিক্সটাকে আপনি যদি কোডের মাধ্যমে, কোডিং নলেজ যদি থাকে আপনার, পাইথন, ধরেন পাইথনের নলেজ বা আর এর নলেজ, আপনার কোডিং এর নলেজ আছে, আপনি সেই স্ট্যাটিস্টিক্স থেকে কোডিংটাকে মার্চ করতেছেন, তাহলেই আমি বলতে পারবো যে আপনি একজন মেশিন লার্নিং এক্সপার্ট বা মেশিন লার্নিং ইউজার। এবং আপনি যখন কোডিংকে ইউজ করবেন, আপনার সাবজেক্ট নলেজ এবং কোডিং এই দুটাকে যখন আপনি মার্চ করবেন, তখন আপনি একজন ডেটা ইঞ্জিনিয়ার। তার মানে এই সবগুলো জিনিসে যখন আপনি ভালোভাবে শিখতে পারেন, কাজ করতে পারেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার জব লাইফে, আপনার ক্যারিয়ারে, দ্যাট মিনস ইউ আর এ ডেটা সায়েন্টিস্ট। সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি বলেন যে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া অমুক এরিয়াতে কি কাজ করা যায়, আপনি জাস্ট একটা নাম বলেন, যে কোনো একটা এরিয়ার নাম বলেন, আপনাকে বলে দেবো যে এটা কোথায় কাজ হচ্ছে। আমার বলতে হবে না। আপনি যদি ওই এরিয়ার একটা মানে প্র্যাকটিক্যাল একটা মানে এক্সাম্পল হিসেবে যদি জাস্ট গুগলে সার্চ করেন যে এটা কি মেশিন লার্নিং মডেল দিয়ে করা যাবে কিনা, আপনি এমনি আনসার পেয়ে যাবেন, সব কিছু করা যাচ্ছে। এখন আমরা দেখি যে এটার এরিয়াগুলো কোথায়। তো যেমন এখানে আমি অলরেডি কিছু কথা আপনাদেরকে বলছি, আর তারপর আরো কিছু নাম বলি, আমি বেশি সময় নিব না এখানের মধ্যে, জাস্ট টুকটাক কিছু নামগুলো বলবো। লেটস সে বলি সিকিউরিটি। হ্যাঁ, সিকিউরিটির ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি এই ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন। সিকিউরিটি অ্যানালাইসিস, ডেটা সিকিউরিটি, অ্যানোমালি ডিটেকশন বা ম্যালওয়্যার ডিটেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ব্যাংকিং ফিনান্সে কোথায় কোথায় ইউজ করতে পারি, বিভিন্ন ব্যাংকিং ট্রানজাকশনের মধ্যে ফ্রড ডিটেকশন, ফান্ড মনিটরিং, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, তারপর কস্ট সেভিং স্কিম বা ব্যাংকিং ট্রানজাকশন, এই সকল ক্ষেত্রে আমরা ডেটাগুলোকে নিয়ে বিভিন্ন অ্যালগরিদম দিয়ে কাজ করতে পারি। অনেক অ্যাপ্লিকেশন আছে। ডিজিটাল মার্কেটিং এর কথা তো বললাম, অ্যামাজন, ফেসবুক থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো আছে যে আপনি অনলাইনে সাপোজ আপনি একটা শার্ট কিনলেন, এখন লাল কালারের শার্ট কিনলেন, তখন আপনাকে সাথে সাথে বলবে যে নীল কালারের শার্ট আছে, আপনি কিনে নেবেন কিনা, আপনাকে সাজেশন দিচ্ছে। এই সাজেশন কিন্তু কেউ ম্যানুয়ালি দিচ্ছে না, কেউ ওয়েবসাইটে ঢুকে দিচ্ছে না। সিস্টেমটা এভাবেই তৈরি করা আছে, মডেলটা এভাবেই তৈরি করা আছে। কেউ যদি ওই সার্টেন টাইপের আইটেম কিনে, তাহলে তাকে সিমিলার টাইপের মানে একই, ওই যে বলে না যে একই কালারের অন্য ডিজাইন, একই ডিজাইনের অন্য কালার, এটা আপনার সামনে নিয়ে আসবে। সো এটাও একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন। দেন নেক্সট জেনারেশন টেকনোলজির কথা আমি বললাম, ড্রোন, সেলফ ড্রাইভিং কার, ভিআর, তারপর সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে গুগল, ইয়াহু, যা আপনি বলেন। হেলথ কেয়ারে সবচেয়ে বেশি ইউজ হয়। আমার কাছে খুব অবাক লাগে, আমি মাঝে মধ্যে অনেকে দেখি যে মেডিকেল সেক্টরে যারা কাজ করছে, পড়াশোনা করছে, বাট তারা ডেটা সায়েন্স সম্পর্কে জানে না।
কিন্তু তারা যদি একবার জানতো, ঠিকভাবে যদি তারা একটু সার্চ করে দেখতো যে হেলথ কেয়ারে কি পরিমাণ অ্যাপ্লিকেশন হচ্ছে ডেটা সায়েন্সে, ড্রাগ ডেভেলপমেন্টের কথা যদি বলেন, ড্রাগ টেস্টিং, সার্জারি বা অপারেশনের কথা বলেন, তারপরে ডিজিজ ডিটেকশনের কথা বলেন, আর অন্যান্য ক্ষেত্রে প্রচুর ইউজ হচ্ছে। তো যাই হোক, আমরা অনেক কথা বলছি, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি আসলে অনেক সময় নিয়েছি আপনাদের, আমি জিনিসগুলো আসলে এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগে, আমি তারপর অল্প কথা বলার চেষ্টা করছি, তাতেও আসলে অনেক সময় চলে গেছে। আমি মূলত এখন চলে যাই আমাদের এই যে কোর্স, আমি যে কোর্সটা আপনাদেরকে শেখাবো, করাবো, এটা নিয়ে আমি একটু শর্ট ডিসকাশন দিই। তো লেভেল 1 এবং লেভেল 2 দুইটার জন্য এই পুরো ইনফরমেশনটা একই, সেটা হচ্ছে কোর্স ডিউরেশন 1.5 মাস। আপনি লেভেল 1 করেন 1.5 মাস, লেভেল 2 করেন 1.5 মাস, দুইটা একসাথে করেন 3 থেকে 3.25 মাস। সপ্তাহে আমি 2টা করে ক্লাস নেই, 15 থেকে 16টা ক্লাসের মতো হবে, 16টা ক্লাসই হবে ইন এ টোটাল। সপ্তাহে 2 দিন করে ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আমি নিই 1.5 ঘন্টা করে। দ্যাট মিনস এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলছি না, ঠিক এইভাবে আমি ক্লাসগুলো নেব, টানা কথা বলে যাব। এবং 1.5 ঘন্টার ক্লাসে এইভাবে যদি আমি কথা বলি, তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আসলে আমি কত কিছু এখানে কভার করছি। সো যদি আমি এটাকে 16টা ক্লাস বলি, 1.5 ঘন্টা যদি বলি, তাহলে 24+ আওয়ারের লেকচার আপনি পাবেন 1.5 মাসে। এখন আমার বর্তমানে যে স্লটটা খালি আছে বা খালি হবে, টু বি অনেস্ট খালি হবে, এই সপ্তাহে আমার একটা ব্যাচ শেষ হয়ে গিয়েছে, ওই স্লটটাতে আমি নেক্সট ব্যাচ শুরু করতে যাচ্ছি, ব্যাচ নাম্বার 11, which is in Monday and Wednesday from 9:30 to 11 PM. এবং এই ক্লাসটা লাইভ হবে, ইন্টারঅ্যাক্টিভ হবে, আপনাকে আমি জিজ্ঞেস করব, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কথাবার্তা হবে, কথাবার্তা হয়ে হয়ে জিনিসগুলো আপনার কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে আপনি শিখবেন। এইভাবে 1.5 ঘন্টা করে ক্লাস হবে, এবং এই লাইভ ক্লাসটা আবার আমি রেকর্ডও করব। সিমিলারলি আজকের যেমন এই এখন বর্তমানে ক্লাসটা আমি নিচ্ছি, এটাও কিন্তু রেকর্ড হচ্ছে। এই রেকর্ড ক্লাসটা আমি ইউটিউব ভিডিওতে পার্সোনালাইজড ওয়েতে আপনার কাছে প্রোভাইড করবো, আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। এবং ফেসবুক একটা চ্যাট গ্রুপ, ডিসকাশন গ্রুপ থাকবে, যেখানে আপনি আপনার প্রবলেমগুলো লিখতে পারবেন, যে কোনো ধরনের কোড করতে গেলে, কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে, প্রবলেম যদি হয়, যদি সেখানে আমি চেষ্টা করবো সেখানে হেল্প করার। পসিবল ডিফিকাল্টি হইতে পারে অনলাইন ক্লাসে 2টা। বাংলাদেশের যে অবস্থা, বাইরের কান্ট্রির কথা বাদ দিলাম, আমি যখন ইউএস ছিলাম তখন আমি জীবনে লোডশেডিং পাইনি, একদিন মনে পাইছিলাম 5 মিনিটের জন্য, আমি ওটা কথা বাদ দিলাম। বাংলাদেশের যে অবস্থা, লোডশেডিং প্রচুর হয়। এখন ইন্ডিয়া যদি লোডশেডিং হয়, তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তী ইনস্ট্রাকশন দেবো যে আমরা 5 মিনিট বা 10 মিনিট পরে কারেন্ট আসলে আমরা শুরু করবো। ইন্ডিয়া যদি কোনো কারণে পুর ইন্টারনেট ডিসকাশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করবো, আমি আবার সেটাকে সলভ করার চেষ্টা করবো। যদি এরকম খুব বেশি প্রবলেম হয়, তাহলে আমরা ওইখানে পজ দেব, যেখানে আমরা শেষ করব পজ দেব, তারপরে ক্লাস সেখান থেকে শুরু হবে। তার মানে যতগুলো আমার মডিউল আছে বা যে টপিকগুলো আমি কভার করব 1.5 মাসে, কোনোটাই মিসিং হবে না। এবং আমি এখানের মধ্যে ওরকম কোনো স্ট্রিক্ট কোনো টাইমিং ফলো করি না, যে না আমার একটা মডিউল 3টা ক্লাস বলছি, 3টা ক্লাসের মধ্যে হইতে হবে, নট নেসেসারি, আই ডোন্ট ডু দ্যাট। যদি ইনকেস আপনাদের বুঝাতে গিয়ে সেটা যদি 4টা ক্লাস লাগুক, আমার কোনো সমস্যা নেই। আপনাদের শেখানোর জন্য যদি আমার একটা এক্সট্রা ক্লাস বেশি নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। এখন আমরা আসি যে এই কোর্সটা কেন আপনার জন্য খুব ভালো, মানে কেন ভালো বলতে, এখানে আসলে আই এম উইলিং টু ব্র্যাগ মাইসেলফ, আই এম উইলিং টু ব্র্যাগ অ্যাবাউট দিস কোর্স। এটা হচ্ছে নাম্বার 1, আপনি সার্টিফিকেশন পাবেন। এই সার্টিফিকেশনটা আপনার জন্য আপনি লিঙ্কডইনে অ্যাড করতে পারবেন, আপনার সিভিতে অ্যাড করতে পারবেন যে আপনি এই কোর্সটা কমপ্লিট করছেন। নাম্বার 2, কস্ট ইফেক্টিভ। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যে সকল টপিকগুলো করাবো, যে মডিউলগুলো করাবো, এই সিমিলার মডিউল অন্য প্ল্যাটফর্ম আছে তারা করায়, 2-3টা প্ল্যাটফর্ম আছে, আমি নাম বলবো না, আপনারা হয়তো খোঁজ করলে পাবেন। তাদের ওই 1.5-2 মাস 3 মাসের কস্ট আর আমার 1.5 মাসের যে কস্ট, যে ফিটা একটু কম্পেয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বারবার ফোকাস করি। কস্ট ইফেক্টিভ, অনেক কম কস্টে আমরা এই কোর্সটা দিচ্ছি, আমি এই কোর্সটা দিচ্ছি। আর এখানের মধ্যে অনেকে হচ্ছে প্রফেশনাল ওয়েতে চিন্তা করে, প্রফেশনালি তারা এটাকে হ্যান্ডেল করে। আমি খুবই ক্যাজুয়ালি ক্লাস নেই, আমার কোর্সটা খুবই ক্যাজুয়াল কোর্স। শেখাবো অবশ্যই আপনি স্ট্রিক্টলি, আপনাকে ধরে ধরে শেখাবো, বাট আমি এই ব্যাপারে খুবই ক্যাজুয়াল। বিকজ আমার টার্গেটটা এখান থেকে মানে আপনাদের কাছ থেকে মানে হাই পেমেন্ট নিয়ে ক্লাস করানো না। আমার টার্গেট হচ্ছে যে আমি এই টপিকটার উপর আমি শিখছি, আমি একজন একাডেমিক পার্সন, আমি একটা ইউনিভার্সিটির লেকচারার, এবং আমি সামনে পিএইচডির জন্য পড়াশোনা করতে চাচ্ছি, এবং ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর উপর আরো কাজ করতে যাচ্ছি, আমি শিখতে যাচ্ছি, এবং আমি এই প্র্যাকটিসটা রাখার জন্য আমি কোর্সগুলো নেই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।
সো এই জন্য এটা খুবই কস্ট ইফেক্টিভ, এবং আমি চেষ্টা করি যে কোয়ালিটি লার্নিং মেনটেন করা। অর্থাৎ আমি যেই টপিকগুলো শেখাবো সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, এটা আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দিব। এবং একই সাথে আমার এই কোর্সের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, কুইজ থাকবে প্রত্যেকটা মডিউলের পরে। আমি মডিউলগুলোতে যে অ্যালগোরিদমগুলো ইউজ করব, যে অ্যালগোরিদমগুলো শেখাবো, যেমন রিগ্রেশন অ্যালগোরিদম, ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, ডিসিশন ট্রি, সেগুলোতে আমি রিয়েল ডেটা সেট, যেগুলো আমি আপনাদেরকে আমি সবাইকে জিনিসটা ওপেনলি বলি যে ক্যাগেল বা হচ্ছে ডেটা ক্যাম্প থেকে যে সকল ডেটা সেটগুলো আছে আমি সেই রিয়েল ডেটা সেটগুলো ইউজ করব, বা গুগল ডেটা সেট যেগুলো আছে, গুগলের জন্য কিছু আছে, আমি ওগুলো ইউজ করব, কোনো সমস্যা নেই। আমি ওগুলোই আপনাদের সামনে দেখাবো এবং সেগুলোর ভেরিয়েশন দেখাবো যে এই ডেটা সেটগুলোকে আমরা কিভাবে কতগুলো ভেরিয়েশন দিয়ে এটার বিভিন্ন স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করতে পারি, বিভিন্ন ডেটা অ্যানালাইসিস কাজ করতে পারি। এবং সাথে আমি প্রজেক্টও দেখাবো। এবং প্রজেক্টের পোর্শনটা আমি এখানে একটু আবার আপনাদের কনফিউশন দূর করে দিই। প্রজেক্টের পোর্শনটা মেইনলি লেভেল 2-তে, লেভেল 1-এ আমি প্রজেক্ট খুব একটা করাবো না, বিকজ লেভেল 1টা তো বিগিনার লেভেলে। তো বিগিনার লেভেলে আপনাদেরকে হাতে কলমে একদম ধরে ধরে বাচ্চাদের মতো মুখে যেমন খাওয়াই দেয় না, আপনাদের এরকম মুখে খাওয়াই দেবো। তো খাওয়া যেতে গেলে তোমার সময় লাগবে, সময় লাগলে ওই 16টা ক্লাসের মধ্যে প্রজেক্ট করানোটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, একটু মানে টাইট শিডিউলে পড়ে যাবে। বাট আই উইল ট্রাই মাই বেস্ট যে নাম্বার 15 এবং নাম্বার 16 লাস্ট 2টা ক্লাসে আমি চেষ্টা করি আমার স্টুডেন্টকে প্রজেক্ট করানোর। এর আগে 2-3টা ব্যাচে আমি শেষ ক্লাসগুলোতে প্রজেক্ট করাইছি। একাডেমিক সাপোর্ট আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের প্রজেক্ট বা থিসিসের জন্য। অনেক স্টুডেন্ট আছে যাদের থিসিস রিলেটেড কাজ করতে হয়, মেশিন লার্নিং মডেল দিয়ে কাজ করতে হয়, আমি সেখানে তাদেরকে পার্সোনালি সাপোর্ট দিই। ইন্টার্ন সাপোর্ট চেষ্টা করা হয় দেওয়ার জন্য। আপনি যদি কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন, এবং এমনি কমপ্লিট না, মানে ডোন্ট টেক ইট রং, মানে অন্যভাবে নিয়েন না, মানে এমনি আপনি জাস্ট ক্লাস করলেন, আসলেন, গেলেন, ওইটা কিন্তু হইলে হবে না। আপনাকে আমি যে অ্যাসাইনমেন্ট বা কুইজ দেবো সেগুলো কিন্তু কিছু মার্ক থাকবে। ওই মার্ক যদি আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত না যান, আমি কিন্তু আপনাকে সার্টিফিকেট দিব না। গ্রেড বাঙ্কার দেখ বা না দেখ, আমি নাজমুস সাকিব আপনাকে সার্টিফিকেট দিব না, কারণ আমি চাই যে আপনি এখান থেকে শিখে তারপর বের হন। তো এই সার্টিফিকেট এবং সেখান থেকে ইন্টার্ন সাপোর্টটা যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন, জানতে পারেন, এবং মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স রিলেটেড যে সকল ভাইবা গুলো আছে বা ইন্টারভিউ কোশ্চেন গুলো আছে সেগুলো কি ধরনের হইতে পারে বা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে হাতে কলমে জিনিসগুলো শেখাবো। সো এই কারণে এই সকল রিজন গুলোর উপর বেস করে আমি বলতে পারি আই এম কোয়াইট কনফিডেন্ট যে এই কোর্সটা আপনার জন্য খুব ভালো হবে। দেন আমরা আসি যে এখানে আমি কি শিখবো, কি পড়াবো। অনেকক্ষণ তো বললাম, আমার নিজের ব্যাপারে অনেক ব্র্যাগ করলাম, অনেক হাবিজাবি কথা বললাম। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই মডিউল আপনি কি শেখাবেন। এই মডিউলটা আমি লেভেল 1টা সবার আগে একটু দেখাই। বাই দ্য ওয়ে, আমি একাই কথা বলতেছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন তো, নাকি মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, একটু জানাবেন। ভাই শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, এখন এখানে দেখেন একটা ওয়ার্ড আছে রিভাইজড। এটা অনেকে স্কিপ করে যায়, বা আমি মানে এই রিভাইজ কথাটা আমি একটু ফোকাস করতে চাই, যদি কিছু মনে না করেন, ঠিক আছে। রিভাইজ কথাটা কেন বললাম জানেন? রিভাইজড 4th এডিশন আমি যখন এই বছরে ফেব্রুয়ারি মাসে শুরু করি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যখন আমি শুরু করি এই গ্রেড বাঙ্কারের জন্য কোর্স মডিউল তৈরি করি, তখন এখন যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিল না। আগে অন্য টপিক ছিল বা অন্যান্য আরো কিছু জিনিসপত্র ছিল। ওখান থেকে স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে তারা কোনটা চায়, কোনটা ভালো হবে, কোনটা শিখতে চাচ্ছে, কোনটা এখন মানে কোন জিনিসটা এখন বাজারে ভালো চলতেছে বা মানে কি বলে এটা আপনার জবের ক্ষেত্রে লাগবে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমি কয়েক দফা আমার এই মডিউলটাকে রিভাইজ করছি। এবং আমি একা করি নাই, আমি যদি আপনারা যদি একটু মনে করেন ব্যাপারটা, এখন থেকে 1 ঘন্টা আগে, যদি আপনাদের মেমোরি খুব যদি ডাল না হয়, সরি ফর দ্যাট, তাহলে আমি 1 ঘন্টা আগে একটা কথা বলছিলাম যে আমি ইউএসএ মাস্টার্স করে আসার পরও I have been doing research with a professor, Bengali professor from Arkansas State University. So উনি এবং ওনার ওয়াইফ, তারা দুজনই হচ্ছে, মানে ওনার ওয়াইফ হচ্ছে আপনার অ্যামাজনে জব করেন এবং উনি হচ্ছেন ডেটা সায়েন্টিস্ট। তো তাদের সাথে আমি কোলাবোরেশন করে কথা বলে আমার এই মডিউলটা, আমার এই সিলেবাসটা আমি কয়েক দফা চেঞ্জ করছি। এবং আমি কোয়াইট শিওর যে আমি বলতে পারি যে আমি এখানে যা যা শেখাচ্ছি এটা মোর দেন স্ট্যান্ডার্ড। মানে ইউএসএ তে একটা ডেটা সায়েন্সের কোর্সে বা মেশিন লার্নিং এর মডেলে, মানে মেশিন লার্নিং এর কোর্সে বা ওই ধরনের যে লেকচারগুলো আছে ওখানে যা যা শেখানো হয় বা যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, আমি সেইগুলো কভার করি।
আমি এইভাবে দেখি না যে বাংলাদেশে কোনটা লাগবে বা কোথায় কোনটা লাগবে। আমি চাই যে আমার স্টুডেন্টের জন্য সব জায়গায় এটা কাজে লাগাতে পারে, তাদের এই নলেজের জন্য সব জায়গায় তারা মানে কাজে লাগাতে পারে, সোজা কথা। এই জন্য আমি এটাকে কয়েকবার রিভাইজ করছি। সো মডিউল 1-এ আমরা কি পড়াবো, আমি আপনাদেরকে একদম বেসিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবো। 3 নাম্বার ক্লাস, 3টা ক্লাস এদিকে মনোযোগ দিয়েন না, এটা আসলে আমি একটা ফর্মালিটির জন্য লিখছি। এমন না যে আমি 3টা ক্লাসই, আমি এতটা স্ট্রিক্ট না। ওকে, দরকার হলে আরেকটা এক্সট্রা ক্লাস নিব। কি থাকবে সেটা একটু বলি। মডিউল 1-এ ভেরিয়েবলস, ডেটা টাইপস, অপারেটর, স্ট্রিং, লিস্ট, মেথড, লুপ, ইফ এলস, এগুলো হচ্ছে বেসিক জিনিস। আর আপনি যদি বলেন যে ভাইয়া এগুলো তো আমি পারি, আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বা আমি যেগুলো শিখছি, ওকে সমস্যা নেই, তাহলে আপনার মডিউল 1 করার দরকার নেই। আপনি তাহলে 2-3টা ক্লাস স্কিপ করে 4 নাম্বার ক্লাস থেকে জয়েন করতে পারেন। তো আমি 4 নাম্বার পরের ক্লাসে কি করাবো সেটা দেখাই। স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স। স্ট্যাটিস্টিক্সে আমরা অনেক ধরনের কাজে ইউজ করি। আমি জানি যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছেন, বিজনেস ব্যাকগ্রাউন্ডের অনেকে আছেন, তারা তাদের আন্ডারগ্রেড লাইফে 1টা বা 2টা সেমিস্টার স্ট্যাটিস্টিক্স করছেন। তো আমি ওখান থেকে কিছু জিনিস আপনাদেরকে আবার রিভাইজ করাবো, আবার রিজুমিনেট করাবো, এবং এমনি টপিকগুলো না, যে টপিকগুলো অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সে আপনার কাজে লাগবে, যার মধ্যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশনাল স্ট্যাটিস্টিক্স, তারপর স্যাম্পলিং, তারপর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেগুলো আমার মূলত ডেটা সায়েন্সের মডেল ডেভেলপ করতে গেলে দরকার, সেই টপিকগুলো আমি শেখাবো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল প্রবাবিলিটি, বায়াসিয়ান থিওরাম, হাইপোথিসিস টেস্টিং, এই সব টপিকগুলো শেখাবো। এখন যদি বলেন যে ভাইয়া এগুলো তো আসলে শেখা দরকার বা এগুলো আমি পারি, ওকে ফাইন, তাহলে আপনার তো আর কোনো সমস্যা নেই, আপনি তো অনেক কিছুই পারেন। মডিউল 1 গেল, মডিউল 2 গেল, এবার আসে মডিউল 3। তো যখন আমরা পাইথনের মেইন মানে স্ট্রাকচার, মেইন অ্যালগরিদম ভুল বলছি, ধরেন এটা সিনট্যাক্স মানে কোডিং কিভাবে করতে হয়, এটা যখন আপনি শিখে যাবেন, এবং তারপর যখন আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নলেজ শিখে যাবেন, দেন আপনাকে আমি হাতের কলমে শেখাবো ডেটা ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। এই পর্বে আমরা নামপাই এবং পান্ডাসের একদম ডিপ লেভেলের কিছু কাজ করব। সেখানে ডেটা ফ্রেম তৈরি করা, সিরিজ তৈরি করা, অ্যারে, কাস্টমাইজেশন, মডিফিকেশন, ম্যানিপুলেটিং, ক্লিনিং, ফিল্টারিং এর কাজগুলো করব। তাহলে আপনার ডেটা ম্যানেজমেন্টের কাজটা হয়ে গেল। এরপরে যখন আপনি যখন দেখবেন যে আপনার পাইথন শেখা হয়ে গেল, তারপর আপনি স্ট্যাট শিখলেন, তারপর আপনি ডেটা ম্যানেজমেন্ট শিখলেন, যখন এই পার্টগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরের স্টেজটা হচ্ছে এবার আপনি ডেটাকে ভিজুয়ালাইজ করবেন। এই পার্টটা আমি শেখাবো এই মডিউল 4-এ গিয়ে। পাইথনের বিভিন্ন ম্যাথপ্রোটিভ লাইব্রেরি, প্লটপ্লে লাইব্রেরি, সিবোর্ন, হিস্টোগ্রাম, স্ক্যাটার, প্লট, পাই চার্ট, কাস্টমাইজিং গ্রাফ, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে এখানের মধ্যে, সবগুলো পড়তে চাচ্ছি না, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ব্লা 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 শেষ, এগুলো আমি সব কভার করবো। তাহলে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনের কাজও হয়ে গেল। দেখেন, আপনার একজন ভালো ডেটা সায়েন্টিস্ট অথবা একজন ভালো মেশিন লার্নিং মডেল তৈরি করতে গেলে বা এই ব্যাপারে নলেজ রাখতে গেলে আপনার যে সকল টপিকগুলো, যে সকল পার্টগুলো শেখা দরকার, আমি প্রত্যেকটা মডিউল সিকোয়েন্সিয়াল ওয়েতে একটা করে আপনাকে কভার করাবো। যখন আপনার এটাও কভার হয়ে যাবে, দেন আছে আসল খেলা, আসল জায়গায় আমি হাত দিব, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। এইখানে আমি লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, ট্রেন টেস্ট ডেটা সেট, ক্লাসিফিকেশন, ডিসিশন ট্রি, বেসড অন মাই টাইম স্কেডিউল এবং বেসড অন নাম্বার অফ ক্লাসেস, আমি শেষের দিকে চেষ্টা করব আপনাদেরকে 1টা বা 2টা প্রজেক্ট করানোর জন্য। আমি নাজমুস সাকিব আপনাকে কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব যে আপনারা যদি কোর্সটা করেন, তাহলে শেষে যদি আপনারা এই টাইম শিডিউলের মধ্যে যদি আপনারা প্যাক আপ করতে পারেন, আমি শেষ 2-3টা ক্লাস আপনাদেরকে কিছু প্রজেক্ট শেখাবো। এই গেল হচ্ছে মডিউল 1। এর মানে মডিউল 1-এ আমি আপনাকে বিগিনার লেভেল থেকে অন্তত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি শেখাবো, এই পর্যন্ত আপনি তৈরি করে দেবো। বাদ বাকি কাজ আপনার। এখন যদি বলেন যে ভাইয়া আমি তো লেভেল 1 তো শেষ করব, ঠিক আছে, শেষ করে ফেলছি, শিখছি অনেক কিছু, আমি লেভেল 2 করতে চাই, লেভেল 2 তে আপনি কি শেখাবেন? লেভেল 2 তে আমি এখন আপনাকে যেটা দেখাবো সেটা শেখাবো। এট ফার্স্ট হচ্ছে মডিউল 6, কন্টিনিউশন টু লেভেল 1। মডিউল 6-এ আমি যেটা করাবো সুপারভাইজ মেশিন লার্নিং। এখানে 6টা ক্লাস আমি নিব। লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ওই আগের কিছু মডেলগুলোর আপডেট কিছু ভার্সন দেখাবো, KNN বা K নিয়ারেস্ট নেইবার, তারপর র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, এগুলোর প্রত্যেকটার আমি 1টা-2টা করে মডেল আপনাদেরকে দেখাবো। মানে মডেল দেখাবো, অনেকে মডেল শেখাবো কিভাবে মডেলগুলো জেনারেট করতে হয়। আমি প্রাইমারি ডেটা সেট ইউজ করবো লাইভ ক্লাসে,
এবং আপনাকে সেকেন্ডারি ডেটা সেট দিব হোম প্র্যাকটিস করার জন্য। মডিউল 7 এ থাকবে আনসুপারভাইজ মেশিন লার্নিং। এখানে 6টা ক্লাস থাকবে। এখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলো শেখাবো। এখানেও একই রকম ভাবে লাইভ ক্লাসে আমি প্রাইমারি ডেটা সেট কাজে লাগাবো আর সেকেন্ডারি ডেটা সেট আপনাকে দিব বাসায় প্র্যাকটিস করার জন্য। দেন মডিউল 8, এই জায়গাটা আমি আপনাকে একটু থেমে কথাটা বলি। সেটা হচ্ছে বাংলাদেশে কেউ এই সফটওয়্যার নিয়ে কাজ করে না, একমাত্র বলতে গেলে আমি নাজমুল সাকিব কাজ করি। বিকজ আমি যখন ইউএসএ ছিলাম তখন আমার একটা কনফারেন্স পেপারে কাজ করতে গিয়ে আমি ওয়েকা সফটওয়্যারটা শিখি। আমি এই সফটওয়্যারটা নিয়ে মাঝখানে কিছুদিন কাজ করছি। এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে শেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই সফটওয়্যারের কাজ কি, এই সফটওয়্যার কি করে? এইটা মূলত একটা মেশিন লার্নিং সিমুলেশন সফটওয়্যার। এই মেশিন লার্নিং সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে আপনাকে কোড লেখা ছাড়া জাস্ট খালি কিছু বাটন ক্লিক করে ওকে এবং ওকে, ক্যান্সেল, ইয়েস, নো, হাবিজাবি কয়েকটা বাটন ক্লিক করে আপনি খুব সুন্দর মতো গ্রাফ তৈরি করে ওইটার অ্যানালাইসিস বের করতে পারবেন। কিন্তু এটা আমি আপনাকে আগে শেখাবো না। কেন শেখাবো না জানেন? কারণ ওয়েকাটা হচ্ছে খুবই হ্যান্ডি, খুবই ইজি। তো যদি আমি আপনাকে ওয়েকা শেখাই দিই তাহলে আপনি কিন্তু বেসিক মূল কোডিংটা শিখতে পারলেন না। যারা অলরেডি কোডিং পারে তাদের জন্য ওয়েকা সফটওয়্যার কোনো ব্যাপার না। আপনি ওয়েকা সফটওয়্যার মেশিন লার্নিং মডেল ছাড়াও আপনি শিখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি ওই যে ওয়েকা সফটওয়্যার কিছু লিমিটেশনস আছে, তো ওই লিমিটেশনসের জন্য আপনি সব শিখতে পারবেন না। তো আমি এখানে মডেল ডেভেলপমেন্ট, মডেল ডিপ্লয়মেন্ট, মডেল অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস, এই পার্টগুলো আপনাদেরকে আমি শেখাবো। এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে আর কেউ এটা নিয়ে কাজ করে না। যদি করে তাহলে সে রিসার্চ পারপাসে কাজ করে, বাট এটা শেখানোর পারপাসে কেউ করে না। ওকে, অনেক কথা বললাম। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করতেছি, এই যে আমি এতক্ষণ ধরে কোর্স মডিউলটা বললাম লেভেল 1 এবং লেভেল 2, আপনাদের কোর্স মডিউলটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? না ভাই, আমার সমস্যা হয়নি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার আমরা ওই যে মডেলের মধ্যে রিয়েল লাইফ ডেটা সেট কি করাবো, প্রোডাকশন ডেটা, সেলস ডেটা, ড্রাগ টেস্টিং ডেটা, এনার্জি ডেটা, আরো ব্লা ব্লা ব্লা, এখান থেকে কিছু আমি ডেটাগুলোকে আপনাকে রিয়েল লাইফে এই রিয়েল লাইফ ডেটাগুলোকে আমি প্রজেক্ট যখন করাবো তখন আমি শেখাবো। তো এইটা মূলত, এই স্লাইডটা মূলত লেভেল 2 এর জন্য। তো সুপারভাইজ লার্নিং এর মধ্যে রিগ্রেশন, নাইপ বায়াস, ডিসিশন ট্রি, আনসুপারভাইজড ক্ষেত্রে কেমিন্স ক্লাস্টারিং, কেএনএন, র্যান্ডম ফরেস্ট মডেল ভ্যালিডেশন গুলো, সাপোর্ট ভেক্টর মেশিন গুলো, এগুলো আমি শেখাবো। দেখ, অনেক কথা বললাম। এবার হচ্ছে কোর্সের বেনিফিট, কোর্সের ফিচার, বেনিফিট একটু পরে আসছে। ব্যাচ সাইজ হচ্ছে খুবই কম। আমি আসলে ওই মাছের বাজার পছন্দ করি না। 20 জন 25 জন নিয়ে অনলাইন ক্লাস করা আমার এই জিনিসটা খুবই হেক্টিক লাগে। আমি লিমিটেড 10 জন, 8-10 জন বা সর্বোচ্চ 11 বা 12 জন নিয়ে আমি ক্লাস নিই। এখন যদি কোনো কারণে এমন হয় যে ক্লাসের স্টুডেন্টের সংখ্যা 10 জনের বেশি হয়ে গেছে এবং পেমেন্ট দিয়ে ফেলছে, বা ধরেন 10 জন ফিল আপ হয়ে গেছে, 11 নম্বর পার্সন আমাকে বলতেছে, ভাইয়া আমি আপনার কোর্সটা করতে চাই, আমি বলবো আই এম সরি, পারবো না। আপনি নেক্সট শিডিউলটা যখন হবে পরের মাসে তখন আপনি জয়েন করতে পারবেন। আপনি চাইলে অ্যাডভান্সড 50% পেমেন্ট দিয়ে আপনার সিটটা বুক করে রাখতে পারেন। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। এটা আমার মনে হয় খুব কম প্ল্যাটফর্ম বা খুব কম ইনস্টিটিউট এই কাজটা করে থাকে, আমরা করি এই কাজটা। সেটা হচ্ছে আপনি যদি একবার জয়েন করেন এখানে কোর্সে, তাহলে এই সিমিলার কোর্স পরবর্তীতে আপনি আবার রিপিট করতে পারবেন। ধরা যাক আপনি এখানে 16টা ক্লাসের মধ্যে 7-8টা ক্লাস করলেন, 50% ক্লাস করলেন, তারপর আপনি আপনার পার্সোনাল রিজনের কারণে কোনো কারণে আপনি ছেড়ে চলে গেলেন। আপনি বললেন যে আমি আমার টাইম পাচ্ছি না, আমার অফিসের কাজ, আমার ইউনিভার্সিটি এক্সাম, আমার এইটা, আমার ওইটা, আমি করতে পারছি না, কোনো সমস্যা নেই। পরের ব্যাচে যখন আবার হবে, আবার 7 নম্বর 8 নম্বর ক্লাস যখন হবে, তখন আমি আপনাকে জয়েন করাই দেবো। আপনি পরবর্তীতে তাদের সাথে আপনার কোর্সটা কমপ্লিট করবেন। দ্যাট মিনস আপনি কোর্স কমপ্লিট করা ছাড়া কিন্তু আপনি যেতে পারতেছেন না। আমি আপনাকে ছাড়বো না, আপনি না চাইলে আপনাকে আমি পরের ব্যাচে ঢুকাই রাখবো। আপনি করবেন না, ঘাড়ে ধরে আপনার কোর্স করাবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ফ্রেন্ড বা কোনো একজন কলিগ বা কাউকে যদি রেফার করেন, দেন ইউ উইল গেট 10% ডিসকাউন্ট। বাট দ্যাট শুড বি অবভিয়াসলি এটা ক্লাস শুরু করার আগে। ক্লাস শুরু করে ফেলছেন, 8-10টা ক্লাস শেষ, তারপর যদি বলেন যে ভাই আমার পরের ব্যাচে, সেটা অবশ্য ডিফারেন্ট কেস, এটা পরে আলোচনা করবো পার্সন টু পার্সন। গ্র্যাড বাঙ্কা লার্নিং হাব কোনো ধরনের কোনো ডিসকাউন্ট নেয় না বা কোনো ধরনের কোনো পার্সিয়াল পেমেন্ট নেয় না। আমি এটা জিনিসটা মেনটেন করতে পারি না, আমার জন্য একটু অস্বস্তিকর ব্যাপার।
মানে আমাদের কিছু প্রিভিয়াস বাজে কিছু এক্সপিরিয়েন্স আছে, লাইক বারবার নক করতে, ভাইয়া ভাইয়া পেমেন্ট, ভাইয়া কবে দিবেন, এটা আমার জন্য খারাপ, এটা যে গ্র্যাড ব্যাংকের এমপ্লয়ি তার জন্য খারাপ। সো আমরা এটা খুবই মানে করি, ডিসকারেজ করি। আর যেহেতু এখানের মধ্যে কোর্স প্রাইসটা কম, মানে অন্য প্ল্যাটফর্মগুলোতে কোর্স প্রাইস 8,000, 10,000, 15,000 টাকা, এখানে মাত্র 3,000 টাকায় আপনি 1.5 মাসের কোর্সে করতে পারছেন। বিকজ এটা কিন্তু আপনার নর্মাল ওই স্পোকেন ইংলিশ টাইপের, আইএলটিএস টাইপের কিন্তু কোর্স না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা স্পেসিফাইড আপনার মেশিন লার্নিং মডেল শেখার একটা কোর্স। আপনি যদি এটা অন্য কোর্সের সাথে যদি কম্পেয়ার করে থাকেন যে ওই কোর্স তো হচ্ছে 2 মাসে 2,000 টাকা নেয়, আপনি কেন 3,000 টাকা 4,000 টাকা নিচ্ছেন, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে না। ওই কোর্সের কোয়ালিটি আর আমার কোর্সের বা আমার এই মডেলের কোয়ালিটি, টপিকের কোয়ালিটি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো সেই হিসাবে আমি চেষ্টা করব, আমি বলি যে আপনারা চেষ্টা করেন যে পুরো পেমেন্টটা দিয়ে কোর্সটা করার জন্য। আই হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার। তো এবার একটু কোর্সের বেনিফিট বলি। কুইজ এবং অ্যাসাইনমেন্ট থাকবে, রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করবো আমি, ফেসবুক গ্রুপে গ্রুপ ডিসকাশন থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, একটা ফ্লেক্সিবল টাইম থাকবে, আমি এক্সট্রা ক্লাসও নিব, সিট হচ্ছে খুবই লিমিটেড, 10% ডিসকাউন্ট অন রেফারাল, লেভেল 1 3,000 টাকা, লেভেল 2 4,000 টাকা। লেভেল 2টা আমি এখন এই মুহূর্তে অফার করছি না, বিকজ বেশিরভাগ স্টুডেন্ট, মানে বেশিরভাগ যারা আমাকে বা আমাদের এখানে গ্র্যাড ব্যাংকারের লার্নিং হাবের পেজে নক করেছেন, আপনারা বেশিরভাগই লেভেল 1টা করতেছেন, বেসিক লেভেল থেকে শুরু করতে চেয়েছেন। আর আমাকে অনেকে পার্সোনালি বলছে তারা লেভেল 1টা করতে ইন্টারেস্টেড। আমি জানি না আপনাদের এখানের মধ্যে যারা আছেন 1 2 3 4 7 জন আছে এখানের মধ্যে, 7 জনের কয়জন লেভেল 2 করবেন আমি জানি না, আমার মনে হয় বেশিরভাগই লেভেল 1 এর জন্য আপনারা আসছেন। তো লেভেল 2টা হচ্ছে আমি প্রতি 2 মাস পর পর তৈরি করি, মানে আমার একটা লেভেল 2 ব্যাচ কয়েকদিন পরে, মানে 1-2 সপ্তাহ পরে শেষ হয়ে যাবে। আমার প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল, মানে আমার গ্রুপ, আমার যে ব্যাচ 1 2 3 4 5 এর যে ব্যাচগুলো কমপ্লিট হয়ে গেছিল, ওখান থেকে আমি 6-7 জন স্টুডেন্ট তারা লেভেল 2টা করতে ইন্টারেস্ট আমার কাছ থেকে, তাদেরকে নিয়ে আমি কোর্সটা করতেছি। সো আই হোপ, আশা করি যে হয়তো সামনের মাসে বা তারপরের মাসে লেভেল 2টা অফার করবো। লেভেল 1 প্রতি মাসেই অফার করি, স্টুডেন্ট আসে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই কোর্সগুলো আমি কমপ্লিট করতেছি, ভালো রেসপন্স পাচ্ছি। আপনারা চাইলে ওখানের মধ্যে আপনারা মনে হয় সবাই কম বেশি ওই টেম্পোরারি গ্রুপের মধ্যে আছেন, যে টেম্পোরারি গ্রুপ আপনাদেরকে আমি অ্যাড করাইছি, আমি বা আমার এমপ্লয়ি অ্যাড করাইছে। তো আপনারা হয়তো এখানে দেখতে পাবেন যে আমার যারা রানিং স্টুডেন্ট, তাদের কাছ থেকে আপনারা ভালোভাবে শুনতে পাবেন যে আমি কিভাবে পড়াই, কিরকম ভাবে পড়াই। তো আমার কথাবার্তা শুনে বুঝতে পারতেছেন যে আমি এই ব্যাপারে খুবই অ্যামিয়েবল, আমি এই ব্যাপারে খুবই রিল্যাক্সড, বাট আমি চাই যে আপনারা শিখেন। ওকে, সো আমরা একটু পসিবল শিডিউল নিয়ে আলোচনা করি। আজকে 28 অক্টোবর থার্সডে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে যাচ্ছে। আমি গতকাল একটা ফ্রি ক্লাস নিয়েছি। আগামীকাল 9:30টায় যদি খুব প্রবলেম না হয়, মেবি আগামীকাল আমি একটা ক্লাস নিব। আচ্ছা, আজকে 28, কালকে 29 হবে না? আমি ভুল লিখছি, আই এম সরি, এটা 29 হবে। আচ্ছা, আরেকটা ক্লাস যদি আমি কালকে ক্লাসটা যদি আমি না নিতে পারি, তাহলে হয়তো রবিবার দিন 31st ওই দিন আমি একটা ক্লাস নেব। এবং এই ক্লাসগুলো, এই ডেমো ক্লাস বা লাইভ ক্লাসগুলো, এগুলো মূলত আমার রানিং স্টুডেন্টের ক্লাস। আমি আলাদাভাবে আসলে ওরকম সময় পাই না, কারণ আমি মেশিন লার্নিং এর 3টা ব্যাচ করাচ্ছি, আমি আইএলটিএস এর ক্লাস নিই, আমি জিআরই ক্লাস নিই, আমার শিডিউল খুবই প্যাকড। মানে এর মধ্যে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করে যে আপনাকে আমি একটা মানে আলাদাভাবে একটা ডেমো ক্লাস নিব, আই এম সরি, আমি আসলে ওইভাবে আমার শিডিউলে মিলাতে পারি না। এই কারণে আমি করি কি, যে আমার রানিং যে ক্লাসগুলো আছে এর মধ্যে যে কোনো একটা ক্লাস আপনাকে বলে যে হ্যাঁ আসেন, দেখেন আমার ক্লাস, দেখে যান, এই কাজটা আমি করি। তো যাই হোক, এত 1 তারিখ এটা কি দেখলাম, ও হ্যাঁ 1 তারিখ 7:30টায় একটা ক্লাস আছে। আমি যদি চেষ্টা করি, আমি চেষ্টা করবো যে ওই দিন আপনাকে জয়েন করানো। ওকে, সো এই কোর্সটার জন্য লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ। যেহেতু 3 তারিখ বুধবার দিন সন্ধ্যায় আমি শুরু করব, রাত্রেবেলা শুরু করব, তো ওই দিন দুপুরের মধ্যে হচ্ছে আপনাকে লাস্ট পেমেন্টটা করতে হবে লেভেল 1 এর জন্য 3,000 টাকা। আর আপনি যদি, এটা হচ্ছে উইথ সার্টিফিকেশন, আপনি যদি বলেন যে ভাইয়া আমার সার্টিফিকেশনের কোনো দরকার নেই, আমি এমনি ক্লাস করব, ঠিক আছে, তাহলে আপনার জন্য 2500 টাকা। পেমেন্টের গেটওয়ে এই নাম্বারটা, এটা অ্যাকচুয়ালি আমার নাম্বার। গ্র্যাড ব্যাংকার লার্নিং হাব থেকে যেহেতু আমি এই মেশিন লার্নিং এর পুরো কোর্সটা কন্ডাক্ট করি, ফ্রম কালেক্টিং স্টুডেন্টস অর কমিউনিকেটিং উইথ স্টুডেন্টস টিল দ্য এন্ড অফ দ্য ক্লাস। সো অ্যাকচুয়ালি ওই তারাই আসলে আমাকে বলছে যে আপনাদের কাছ থেকে ওই টাকা পয়সা যেগুলো মানে নেওয়ার জন্য, বুঝছেন, আপনার টাকা পয়সা দিবেন না কোর্সের জন্য, সেটা নেওয়ার জন্য আর কি আমার নাম্বারটা দেওয়া আছে। সরি অ্যাবাউট দ্যাট।
ফান করতেছি। সো এটা বিকাশ রকেট নগদ করা আছে, আপনি জাস্ট আমাকে কল করে বলবেন যে আমি পেমেন্ট করতেছি ব্যাচ নাম্বার 11 এর জন্য বুধবারে ক্লাস, তাহলেই হবে। আমি ওই দিন একটা নতুন গ্রুপ তৈরি করব, একটা পেইড গ্রুপ তৈরি করব। এখন আপনারা যেই গ্রুপে আছেন টেম্পোরারি গ্রুপে, সেইটা কিন্তু এমনি টেম্পোরারি গ্রুপ, মানে এটা হচ্ছে একটা হাকাও গ্রুপ, ঠিক আছে? হাকাও মানে অতটা হাকাও না, এতটা খারাপভাবে নিয়েন না। এখানে সব হচ্ছে আমার প্রিভিয়াস স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট বা আপনারা যারা নতুন আছেন তারা এখানে মধ্যে আসে, এবং আমি এখানে প্রতিদিন টুকটাক কিছু না কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি, আপনাদের নলেজ গ্যাদার করার জন্য, আপনাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য। ওকে, সো এখন ওখান থেকে যারা পেমেন্ট করবেন, যারা আমার কনফার্ম করবেন যে হ্যাঁ আমি একটা কোর্সটা করব, তো তাদেরকে আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা আলাদা পেইড গ্রুপ তৈরি করি, সেই পেইড গ্রুপে আমি তাদেরকে ট্রান্সফার করি। তো ব্যাচ 11 এর জন্য আপনার একটা পেইড গ্রুপ তৈরি হবে, তো সেই গ্রুপে আমি আপনাকে অ্যাড করে দেবো যখন আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন। এবং ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী বুধবার 3 তারিখ, আগামী সপ্তাহের আগামী সপ্তাহ আছে কি বার, হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামী বুধবার দিন 9:30 থেকে 11টা। সো এই হচ্ছে মোটামুটি কোর্সের ব্যাপারে ডিসকাশন, কোর্সের মডিউল ব্যাপারে ডিসকাশন, এবং গাইড বাঙ্কার কি দিচ্ছে আপনাকে, আমি কি দিচ্ছি, আপনি কি নিচ্ছেন, সবকিছু অ্যান্ড স্কেজুয়াল। এখন কিছু কমন কোশ্চেনের কথা বলি। এটা আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা ছিল বা প্রিভিয়াস যে সকল ডেমো ক্লাসগুলো হয় সেখানে আমাকে কোশ্চেন করে, আমি কোশ্চেনগুলোর একটা আনসার এটা দিয়ে দিই। আই এম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, ক্যান আই লার্ন পাইথন? আই থিঙ্ক এখানের মধ্যে মিথিলা ছাড়া মনে হয় আর কেউ নাই। সো বিজনেস ব্যাকগ্রাউন্ডের যদি আর কেউ থেকে থাকেন তাহলে আপনার জন্য একটা সুখবর হচ্ছে হ্যাঁ আপনি শিখতে পারবেন। আই এম নিউ টু প্রোগ্রামিং, ক্যান আই লার্ন পাইথন? আপনাকে যে মডিউলটা আমি দেখাইছি সেখানে একদম বেসিক লেভেল থেকে হাতে কলমে আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবো। সো প্রোগ্রামিংয়ে আপনি জিরো নলেজ থাকলে কোনো সমস্যা নেই। আই ডু নট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোডিং, সেম আনসার। আই এম উইক ইন ম্যাথস, ম্যাথসে উইক থাকলে কোনো সমস্যা নেই, ম্যাথসে আমিও উইক। কিন্তু আপনি পাইথন শিখবেন ম্যাথসের জন্য না, আপনি পাইথন শিখবেন মডেল ডেভেলপমেন্ট করার জন্য। এবং মডেল ডেভেলপমেন্ট করতে গেলে বা অ্যালগোরিদমে কাজ করতে গেলে আপনার যে সকল টুলসগুলো লাগে, যে সকল আপনার ইকুয়েশনগুলো লাগে, এগুলোকে আমরা বলি মডিউল। এবং এই মডিউলগুলো থাকে বিভিন্ন লাইব্রেরির মধ্যে। এটা কিন্তু ওই যে ওই মানে নর্মাল লাইব্রেরি না, এটা হচ্ছে অনলাইন লাইব্রেরি। আর যেহেতু আপনারা সবাই কম বেশি পাইথন সম্পর্কে জানেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা কম বেশি পাইথন সম্পর্কে গুগলে বা ইউটিউবে টুকটাক একটু দেখে আসছেন। সো দেখে আসছেনটা কিরকম, যে পাইথন হচ্ছে একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ওপেন সোর্স হওয়ার কারণে সারা ওয়ার্ল্ডের প্রচুর ডেভেলপার পাইথন নিয়ে কাজ করে, এবং তারা বিভিন্ন ধরনের লাইব্রেরি তৈরি করছে। আপনি যে কোনো একটা অ্যালগোরিদম, সেটা আপনি আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হোক, নন ইঞ্জিনিয়ারিং হোক, আপনার বিজনেস হোক বা যে কোনো জায়গায় হোক, যে কোনো টাইপের হোক, আপনি যদি বলেন যে এই অ্যালগোরিদম কি পাইথনে পসিবল কিনা বা এই অ্যালগোরিদমে পাইথনের লাইব্রেরি আছে কিনা, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম এগুলো লাইব্রেরি রেডি আছে। আপনার কাজ হচ্ছে লাইব্রেরি থেকে সুন্দর মতো মডিউলকে কল করে সেখান থেকে ফাংশন কল করে অ্যালগোরিদম তৈরি করা এবং ডেটাকে ডিপ্লয় করা। খুবই সিম্পল, খুবই ইজি, খুবই হ্যান্ডি। এটা আপনার মানে ক্লাস না করলে বুঝতে পারবেন না। যারা আমি যেগুলো ডেমো ক্লাস নিয়েছি তারা আপনি হয়তো ভালোভাবে যদি আমার ডেমো ক্লাসও দেখেন তাহলে দেখবেন যে অল্প জাস্ট 10-15 লাইনের একটা কোডের মধ্যে আমি একটা পুরো অ্যালগরিদম আপনাকে সাজাই দিতে পারবো। যাই হোক, ক্যান আই গেট সাপোর্ট ফ্রম মেন্টর? হ্যাঁ, আমার কাছ থেকে আপনি তো সাপোর্ট পাবেনই। আপনি আমার কাছে কোর্স করবেন, আপনাকে সাপোর্ট দিব না? আপনি আমাকে মানে আমার ঘুমানোর এবং খাওয়ার টাইম বাদ দিয়ে আপনি আমাকে যে কোনো সময় নক করলে আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। হাউ ডাজ দিস কোর্স বেনিফিট মি? এই কোর্সের বেনিফিট সম্পর্কে অলরেডি আমি বলে ফেলছি। ক্যান ইউ গাইজ গিভ মি এ জব? এখানে আমি একটু প্রবলেমে আছি। আমি আপনাকে সরাসরি জব দিতে পারবো না, বাট আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো, একটা ওয়ে দেখাতে পারবো, দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান develop yourself to become a good analyst or to become a good machine learning model developer. আমি আপনাকে সেই গাইডলাইন দিতে পারবো, সেই ওয়ে দেখাই দিব। যেহেতু আমি 1.5 মাসের কোর্সে 16টা ক্লাসে আপনাকে পাইথন বা মেশিন লার্নিং এর আহামরি কিছু শেখাচ্ছি না, কিন্তু আমি আপনাকে বেসিক স্ট্রাকচারটা ধরাই দিব, ওয়েটা দেখাই দিব। বাদ বাকি আপনি প্র্যাকটিস করে আপনার প্রজেক্ট রেডি করে বা পোর্টফোলিও ডেভেলপ করে আপনি আপনার সিভি বা লিঙ্কডইন এর অ্যাকাউন্ট আপনি ভারী করতে পারবেন। এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে প্রবলেম ফেস করেন যে ভাইয়া আপনার কোর্স আমি করছি 2 মাস আগে, আমার এখন একটা প্রবলেম হচ্ছে এই কোর্সটা নিয়ে, সরি এই কোড নিয়ে, আমাকে হেল্প করতে পারবেন না? আমি অবশ্যই হেল্প করবো, কারণ আপনি আমার এক্স স্টুডেন্ট, আপনি 2 মাস আগে আমার কোর্স শেষ করছেন, তার মানে না আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যে 3 মাস আগে কোর্স শেষ করছে, আমাকে ওই দিন নক করে বলে ভাইয়া মনে পড়ছে, আমাকে চিনতে পারছেন? আমি সজীব। ভাই কোন সজীব? আপনার কাছে কোর্স করছি আমি ব্যাচ 6 এর। ও হ্যাঁ সজীব, হ্যাঁ বলেন।
ভাই আমি ওই যে একটা প্রোগ্রাম করতেছিলাম, এখানে কোডে আটকে গেছি, আমাকে একটু হেল্প করবেন? আমার সময় ছিল, আমি ফ্রি ছিলাম, আমি কোডটা দেখে দিচ্ছি, দেখে আমি একটু টুকটাক ঘাটাঘাটি করে পরে আমি ঠিক করেছি। সো আমি হচ্ছে নাজমুল সাকিব, আমি হচ্ছে ওই লেভেলের মানুষ, ঠিক আছে? সো এই ব্যাপারে আপনি একটু গ্যারান্টি থাকবেন যে আপনি যদি আমার সময় থাকতে বা আমি ফ্রি টাইমে আই উইল ডেফিনেটলি হেল্প টু মাই বেস্ট। হোয়াট ইফ আই মিস দ্য লাইভ ক্লাস? প্রত্যেক ক্লাসের রেকর্ড হচ্ছে, লাইভ ক্লাস যদি মিস করে থাকেন তাহলে আপনি এটা রেকর্ড ফাইল পেয়ে যাবেন। তবে যদি ইচ্ছা করে মিস করেন সেটা কিন্তু আবার মানে আমি ডিসকারেজ করি। আমি চাই যে আপনারা লাইভ ক্লাসটা করেন, সরাসরি আমার সাথে ইন্টারেক্ট করেন, তাহলে ভালো শিখতে পারবেন। আচ্ছা, 10টা 26 বেজে গেছে, আমি মনে হয় আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি, অনেক বকবক করতেছি, আমি আর বেশি সময় নিব না। একটা ডেটা সায়েন্সের একটা প্রজেক্ট যখন আমরা করি তখন এখানে বিভিন্ন রোল থাকে, বিভিন্ন কাজ থাকে। একজন ডেটা সায়েন্টিস্ট তার একটা নির্দিষ্ট কাজ থাকে, ডেটা ইঞ্জিনিয়ারের কাজ থাকে, ভিজুয়ালাইজেশন এক্সপার্টের কাজ থাকে। তো ডেটা সায়েন্সের প্রজেক্টে কিন্তু অনেক ধরনের রোল বা অনেক ধরনের পদ থাকে, অনেক ধরনের লাইক লেভেল অফ এক্সপার্টিসের এরিয়া থাকে। তো আপনি যে কাজটা ভালো পারবেন আপনি সেই কাজ রিলেটেড জব বা অনলাইনে ফ্রিল্যান্সিং বা এই কাজগুলো আপনি করতে পারবেন খুবই ইজি। এই স্লাইডটা একটু লুক্রেটিভ স্লাইড, যদিও সেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে না, এটা ইউএসএ 2018 সেপ্টেম্বর 26 এর একটা ডেটা, যেখানে একজন ডেটা ইঞ্জিনিয়ার প্রতি বছর কি পরিমাণ ইনকাম করে। তার বেস পে হচ্ছে 151,307 পার ইয়ার, যেখানে এই নর্মাল ডিস্ট্রিবিউশনে দেখতে পাচ্ছেন অ্যাজ এ লো 123K অ্যান্ড হাই হচ্ছে 170K। হিউজ পরিমাণ টাকা ইনকাম করে ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্টরা। সো বাংলাদেশে এখন যে এটা মানে হচ্ছে আপনি করতে পারবেন সেটা কিন্তু এখনো বলা যায় না, বাট বাংলাদেশে এই এরিয়াটা এমার্জিং, আস্তে আস্তে বাড়ছে। বাইরের অনেক কোম্পানি, ইন্ডিয়ান অনেক কোম্পানি বাংলাদেশে আসতে চাচ্ছে। পেপাল আসবে এই বছরের শেষের দিকে, আশা করি আরো ভালো ভালো কোম্পানি আসবে। তবে তারপরও বাংলাদেশে কিছু কিছু কোম্পানি ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করে, যেমন খুলনাতে মাইক্রো ড্রিম আইটি, গুলশান একে লাইট কেসেল, মিরপুরে ডেটা সফট, বনানীতে ক্র্যামস্ট্যাক, এরকম গুলশান উত্তরাতেও আছে, তেজগাঁওতেও আছে। সো আমি আর কি কিছু খোঁজখবর নিয়েছি এসব জায়গায় যে এখানে আর কি তারা বিভিন্ন টুকটাক কাজ করে। আপনি যদি একটা ভালো কোর্স শেষ করেন, ভালো মতন শিখেন, তাহলে এইসব জায়গায় আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি আশা করবো যে এই লিস্ট শুধু এখানেই না, এই লিস্ট আরো বাড়বে, বাইরের আরো অনেক কোম্পানি 1-2 বছরের মধ্যে দেশে আসবে আশা করি। আমি যে আইডিতে কাজ করব এটা হচ্ছে স্পাইডার। তো স্পাইডার হচ্ছে অ্যানাকন্ডা এর আন্ডারে একটা সফটওয়্যার এনভায়রনমেন্ট। জুপিটার নোটবুকে অনেক কাজ করতে, আর স্টুডিও হচ্ছে কমপ্লিটলি এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জন্য। আমি স্পাইডারে কাজ করি, কেউ চাইলে পাইটর্চে কাজ করতে পারে, কেউ চাইলে জুপিটারে কাজ করতে পারে, কোনো বাধা নাই। এমন না যে আমি স্পাইডারের কাজ করি আপনাকে স্পাইডারের কাজ করবে, নট নেসেসারি। স্পাইডারটা একটু হ্যান্ডি, স্পাইডারটা ইজি, স্পাইডারটার ইন্টারফেসটা ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমি শুরু থেকেই স্পাইডারের কাজ করি। আর অন্য কোনো কারণ নেই। এমন না যে স্পাইডার প্রতি মাসে আমাকে টাকা দেয় যে তুমি আমার সফটওয়্যার ইউজ করো, তা কিন্তু না, স্পাইডার ভালো লাগে তাই আমি কাজ করি। ভাই একটা কথা ছিল, হ্যাঁ, বলেন, একটা কোশ্চেন ছিল। বলেন। আমাদের 3 তারিখে ক্লাসের আগে কি আমার পাইথনটা ইনস্টল করে নিতে হবে? হ্যাঁ, আমি ওই যারা গ্রুপে অ্যাড হবে, দ্যাট মিন্স পেইড গ্রুপে যারা জয়েন করবে, আমি ক্লাস শুরুর আগে বা ওই দিন ওই প্রথম ক্লাসে আমি পাইথন ইনস্টল, স্পাইডার ইনস্টল এবং অন্যান্য সবকিছু আমি প্রথম 15-20 মিনিটে আপনাদেরকে দেখাই দিব। তারপরও দেখেন এখানের মধ্যে অ্যানাকন্ডার ওয়েবসাইটে গেলে আমি জাস্ট এমনি আপনাকে দেখাচ্ছি, প্রোডাক্টসে ঢুকলে আপনি ওখানের মধ্যে ইন্ডিভিজুয়াল ভার্সনটাকে ইনস্টল করে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তারপর আপনি এখান থেকে ওই এই যে স্পাইডারটা আপনি ইনস্টল করলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ইনস্টল হয়ে যাবে। পাইটর্চ থেকে করতে পারবেন, পাইটর্চের ওয়েবসাইটে ঢুকলে এইভাবে দেখতে পাবেন, সরাসরি এখানে ইনস্টল দেওয়া আছে, এখান থেকে ইনস্টল করে করতে পারবেন। আমি আমার এই কোর্সে নামপাই থেকে আপনাকে কাজ শেখাবো, সাইকিট্রন শেখাবো, পান্ডাস শেখাবো, ম্যাটপ্লটলি শেখাবো, আর সাইপাই শেখাবো। এই লাইব্রেরিগুলো দিয়ে আমি আপনাকে মডেল ডেভেলপমেন্টের কাজ শেখাবো বা ডেটা অ্যানালিসিস কাজ শেখাবো। আর বাকিগুলো হচ্ছে সিমিলার কিছু মানে স্লাইড, যে স্লাইডগুলো আসলে মানে যারা পরে আসছে তাদের জন্য। তো আশা করি আপনারা মোটামুটি পরে কেউ জয়েন করে নাই, তো এই জন্য আর কি ওই জিনিসগুলো আমি রিপিট করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি। রোড টু ডেটা সায়েন্টিস্ট, একজন ভালো ডেটা সায়েন্টিস্ট হইতে গেলে কি করা লাগবে? শুধু আমারই কোর্স করলেই হবে না, তার সাথে ম্যাথ ফান্ডামেন্টাল ভালো রাখতে হবে, ভালো করতে হবে,
স্ট্যাটিস্টিক্স ভালো করতে হবে, প্রোগ্রামিং ভালো করতে হবে, মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্ট ভালো শিখতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে। এবং আপনি খেয়াল করে দেখেন যে এখানের মধ্যে বেশিরভাগ অংশ কিন্তু আমি কভার করতেছি এখানের মধ্যে। বিগ ডাটা এবং ডেটা ইনজেকশন এবং বিভিন্ন টুলসের ব্যবহার। একজন ভালো ডেটা অ্যানালিস্ট হইতে গেলে আপনাকে এই সকল কি বলে এই সকল আপনার নলেজ গ্যাদার করতে হবে, আপনাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেকক্ষণ ধরে আমার বকবক শুনছেন। আমি খুবই সরি আপনাদেরকে এতক্ষণ ধরে আটকে রাখছি 10:30 পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই সবগুলো স্লাইড দেখার পর আমাকে করতে পারেন, 10 মিনিট সময়। মশিউর, আদনান, মিথিলা, ইব্রাহিম খলিল, মুহতাসিম। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল অফ টপিকে। বলেন শিওর। টপিকে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আগে জিজ্ঞেস করে নিই, আমি পরে এই কোশ্চেনটা করি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, উনি ওয়েট করছেন। আচ্ছা, 20 টাকা পাঠালে আপনি বুঝবেন কি করে যে কে পাঠাচ্ছে বা এটা কিভাবে? ও আচ্ছা, ওখানে রেফারেন্স থাকবে না, লাস্ট 4 ডিজিট থাকবে না। আপনি কখনো টাকা পাঠান নাই কারো কাছে বিকাশে বা নগদে? আপনার কাছে কখনো সেল মানি করে নাই কেউ, হ্যাঁ, বা আপনি পাঠান নাই? সেটাই তাহলে আপনাকে জানাতে হবে যে লাস্ট সেটাই বলছি যে আপনাকে জানাতে হবে। লাস্ট 4 ডিজিট, অথবা আপনি যখন পাঠাবেন, হ্যাঁ আপনি এজেন্টের মাধ্যমে পাঠান অথবা পার্সোনালি পাঠান, ওখানে রেফারেন্স নামে একটা ঘর আছে। আপনি রেফারেন্সে শুধুমাত্র মেশিন লার্নিং ব্যাচ 11 লিখলেই হবে, আমি বুঝে যাব। ও সরি, আর একটা ব্যাপার, এইটা না, ভুল বলছি। আপনার নামটা দিবেন আর আমাকে ইনবক্স করে বলবেন যে লাস্ট 4 ডিজিট, আমি ওটা ম্যাচ করে নিব, সমস্যা নেই। যে ওটাই আমি বলছিলাম আর কি, যে আমার নামটা বলতে হবে, তার 4 ডিজিটের। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, এটা জানতে। ওকে আচ্ছা, মশিউর আপনার কোশ্চেনটা ছিল। জি ভাই, আমি আসলে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, তো ওই ব্যাপারে কোশ্চেনটা ছিল আর কি। আমার রিডিংটা একটু প্রবলেম হচ্ছে। আপনি আসলে ব্যাচ পড়াচ্ছেন রানিং আইএলটিএস এর? এখন তো এই মুহূর্তে নাই, মানে গত 2 মাস ধরে করাচ্ছি না। আমি আসলে ফুললি মেশিন লার্নিং এর কোর্সে ফোকাসড হয়ে গেছি, মানে এই মুহূর্তে করাচ্ছি না। তবে আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি দেখি, চেষ্টা করবো হেল্প করার। আচ্ছা ভাই, আসলে জিআরইটা পরেই প্রিপারেশন নিতে চাচ্ছি। জিআরইটাও কোর্স করান যেহেতু আপনি বললেন। হ্যাঁ, আমাদের গ্রেড বাংকারে কোর্স করায়, আমি জেরি ভার্বাল সেকশনটা দেখি। ও আচ্ছা, এটা ভার্বাল সেকশনেই ভাই প্রবলেম, কোয়ান্টিটেটিভে প্রবলেম হয় না, প্রবলেম ভার্বালই হয়। আচ্ছা, ওইটা নিয়ে পরে আলোচনা হবে, ঠিক আছে? জিআরই ব্যাপারে, ওই জিআরই যখন ওই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস যখন হবে, মানে ওখানে আর কি 2 জন ইনস্ট্রাক্টর, আমি আর কোয়ান্টের আরেকজন ইনস্ট্রাক্টর আছেন, তো সেখানে ডিসকাশন হবে। আপনি একটা কাজ করেন না, আপনি ওই যে আচ্ছা, আপনি তো প্রিপারেশন নিচ্ছেন না, আপনার তো কোর্স করার দরকার নেই, বাট তারপরেও কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনি গ্রেড বাংকারে পেজে নক করেন, সমস্যা নেই। আর গ্রেড বাংকার যদি কোনো লিংক টিং থাকে একটু কাইন্ডলি প্রোভাইড করেন আর কি। আমাকে ইনবক্স করেন, আমি চেষ্টা করব ওই ব্যাপারে হেল্প করতে। আচ্ছা ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, বাকি কারো কোশ্চেন? ইব্রাহিম খলিল, মোসাজিম আলম, সাইদা ফাতেমা, সাইদুর রহমান। আমার একটা কোশ্চেন আছে। জি, আপনি কি এই লেভেল 1 ব্যাচটা কি প্রতি মাসে কমপ্লিট করেন? হ্যাঁ আমি প্রতি মাসেই করি, মানে ডিপেন্ডিং অন মাই স্কেজুয়াল। অনেক সময় দেখা যায় যে মাসের শুরুতে এবং মাসের শেষে আমার ব্যাচ হয়ে যায়, আবার দেখা যায় শিডিউল মানে বের করতে পারি না, এই কারণে কোনো মাস মিস চলে যায়। আচ্ছা, আপনি আমার লেকচারার কোথায় যাবেন? আমি হচ্ছে চিরাঙের ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, এটা বহদ্দারাটে আছে, বহদ্দারাটে ইউনিভার্সিটিটা, ওইখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে ফর্মাল লেকচারার। আপনি কি মূলত ব্যাকগ্রাউন্ডে মেকানিক্যাল? না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইপিই, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আমি ইউএস এর মাস্টার্স করেছি আইই এর উপরে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আইপিই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাংলাদেশ থেকে করতে? আমার আন্ডারগ্রেড ছিল রুয়েট থেকে, রাজশাহী রুয়েট। আর রুয়েট কত ব্যাচ? আমি 07। আমি তো 04 ব্যাচ। তাই নাকি? সিরিয়াসলি? আচ্ছা, সিরিয়াসলি মেকানিক্যালে? না আমি সিএসসি। আচ্ছা, রেফার শুট করতে। হ্যাঁ জি, ইব্রাহিম খলিল।
জি ভাই, আমি একটা কোশ্চেন Sure, জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলেন। যদিও আপনার পুরো লেকচারটি আমি শুনেছি, বাট কোশ্চেনটা হচ্ছে যে আমরা এটা করার পরে রিয়েল লাইফে কি আসলে এরকম কাজ করার এক্সপেরিয়েন্স কতটুকু হবে, এটা একটু যদি আপনি ভাইয়া একটু বলার সুযোগ দেন। আপনি এখন কোথায় জব করতেছেন? আমি এখন আছি ইঞ্জিনিয়ার হিসাবেই আছি একটা কোম্পানিতে, বাট আমি হচ্ছে নেটওয়ার্কিং সাইডে। হ্যাঁ, নেটওয়ার্কিং। তো জি নেটওয়ার্কিং সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছি। বাট এখন যদি পাইথন নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে আমি কি আসলে ওই পরিমাণ প্রোগ্রেসিভ করতে পারবো কিনা? আশা করি পারবেন, কারণ নেটওয়ার্কিং রিলেটেড আপনার রিমোট কি ওটা ডয়ারে থয় না বাইরে থয়? জি ভাইয়া বলেন। মানে বলছিলাম যে আপনি নেটওয়ার্কিং নিয়ে যখন কাজ করছেন, তো সেখানে জি। ডেটার কোনো কাজ আছে আপনার এখানে? ডেটা বলতে বিভিন্ন ভেরিয়েবল, বিভিন্ন প্যারামিটার নিয়ে কাজ করতে হয় না? না আমাদের আসলে বিভিন্ন frequency- কমান্ড ফরম্যাটে কাজ করি, কমান্ড but বিভিন্ন ফ্রিকোয়েন্সি হ্যাঁ। বা হচ্ছে আপনার এরিয়া কাভারেজ বা হচ্ছে আপনার হচ্ছে কিভাবে বলি জিনিসটাকে, আমরা আসলে বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করি, তো হ্যাঁ। সিসকো ডিভাইস, জুনিপার ডিভাইস যেগুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে সিসকো ডিভাইসের আপনার যে রেসপন্স টাইমটা অ্যানালাইসিস করতে হয় না? অ্যানালাইসিস আমাদের ওরকম অ্যানালাইসিসের কোনো পার্ট নেই বেসিক্যালি, বাট আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডেড, হ্যাঁ, তো আমার কিছু প্রোগ্রামিং এর এক্সপেরিয়েন্স আছে, মানে আমি কিছু ডেভেলপের কাজ করি আর কি। হ্যাঁ, আচ্ছা তো সেই আচ্ছা, ক্ষেত্রে আমি নতুন ফিল্ড একটা পাইথন, হ্যাঁ জি। তো ডাটা সায়েন্স নিয়ে কাজ করে কতটুকু এখন আসলে আমি আগাতে পারবো আমি আসলে ঠিক একটু। শিওর না, মানে আমি আসলে শিওর না, সেজন্য আমি আপনাকে কোনো কিছু জ্ঞান দিতে আমি বলতে পারছি না। মানে আমি মানে অর্ধেক জিনিস জেনে আমি কিছু বলি না, আগে আমাকে একটু শিওর হইতে হয়। আচ্ছা, সো আচ্ছা। এখন নেটওয়ার্কিং এ ইটস একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। হ্যাঁ, নেটওয়ার্কিং এ করা যায় কিনা, এখন আমাকে একটু দেখতে হবে। আপনি একটু দেখেন তো যে মানে নেটওয়ার্কিং বা হচ্ছে আপনার যে কাজের এরিয়া, সেই কাজের এরিয়াতে বা টেলিকমিউনিকেশনে মেশিন লার্নিংটা কিভাবে ইউজ হয়, ঠিক আছে? ওটা আপনি একটু দেখেন, ঘাটাঘাটি আচ্ছা। করেন গুগলে, আমি একটু ঘাটাঘাটি করি, ঠিক আছে? আমাকে যদি ইনবক্স করেন, কারণ এখন এই মুহূর্তে আসলে সরাসরি নেটওয়ার্কিং এর কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আই এম সরি। আচ্ছা আচ্ছা, না আমি এমনি কোডিং নিয়ে কাজ করি। আমি যেমন আপনার HTML CSS এগুলো দিয়ে, হ্যাঁ, জাভা এগুলো দিয়ে আমি ডেভেলপের কাজটা করি, এটা পার্সোনাল। হ্যাঁ, তো আমার ইন্টারেস্ট আছে পাইথন নিয়ে কাজ করার। হ্যাঁ, আমি খুবই এগ্রেসিভ আর কি পাইথন নিয়ে কাজ করার জন্য। তো চাচ্ছি এখন বাকিটা এখন আপনার হাতে, যদি আমি এখানে এনরোলড হই, তো সেই ক্ষেত্রে আপনি যদি এনশিওর করেন, দেন আই উইল কনফার্ম। আচ্ছা, ওই যে বললাম না যে আসলে এটার এরিয়াটা অনেক অনেক বড়, তো আপনাকে একটু খোঁজ নিতে হবে যে আচ্ছা। এটার আসলে প্র্যাকটিক্যাল এক্সাম মানে ইয়াটা কি কি আছে আমার জবের সাথে কতটুকু রিলেটেড। হ্যাঁ, আপনি একটু দেখেন, একটু ঘাটাঘাটি করেন, আমি একটু ঘাটাঘাটি করবো না। জি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি তাহলে আজকে এখানে শেষ করে দিই। কেমন হলো ক্লাসটা, বা আপনাদের কাছে এটা কেমন লাগলো, এটা যদি কাইন্ডলি আমাদের যে গ্রুপ আছে, আপনারা সবাই মনে হয় গ্রুপের মধ্যে আছেন, তাহলে আপনারা যদি বলেন, তাহলে বাকিরাও যারা অনেকে অ্যাবসেন্ট আছে তারা হয়তো একটা আইডিয়া পাবে। আর আমি এই ক্লাসটার রেকর্ড হচ্ছে, রেকর্ডের যে ফাইলটা আছে, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি গ্রুপে দিয়ে দিব। আর ক্লাসে আপনারা যদি ক্লাসের বাইরে যদি কোনো কোশ্চেন থাকে, বা ধরেন এখন কোশ্চেনটা মনে নাই বাট পরে মনে হলো, তখন আপনি চাইলে আমাদের যে ইয়েটা আছে, গ্রুপটা আছে, সেই গ্রুপে আপনি বলতে পারেন। I'll try my best to answer that question. একটা নাজমুল, জি। তোমার মানে ভিজুয়ালাইজেশন গুলো কি কোনো ইউজ করবে না? হ্যাঁ, আমি অবশ্যই করবো। আমার মডিউল 4 তো আছে ভিজুয়ালাইজেশন। আমি বলি তোমাকে, আমার হচ্ছে কাজ করতেছে অ্যালগরিদমিক ডেটা সায়েন্স। আমার থিসিসের টপিক থাকে গ্রাফ থিওরি, মানে আমি স্পেসিফিক বিশেষ করে ভিজুয়ালাইজেশনটা আমার সবচেয়ে বেশি লাগে। আচ্ছা, আর আমার সেমিস্টার ফার্স্ট তো আচ্ছা, আচ্ছা। আমি আসলে ঠিক শুনতে পাচ্ছি না আপনি লাস্টের দিকে কি বললেন, বাট
আমি বলছি যে আবার ডেটা ভিজুয়ালাইজেশন সমস্যা নাই, সমস্যা নেই, এটা কোর্সের মধ্যে একটা বড় পোর্শনই আছে, 3-4টা ক্লাস আমি নিব শুধুমাত্র এটার উপর, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসে আসার জন্য, ওরিয়েন্টেশন সেরেমনিতে। আর অনেকে হয়তো মিস করেছেন, আপনারা, আমি ক্লাসের পরে গ্রুপে লিখবো, আপনারাও যারা জয়েন করেছেন বা আজকের ক্লাসটা করেছেন এটার ফিডব্যাক আপনারা দিবেন আশা করি। আমি ভিডিওটাও আমি দিয়ে দিব আধা ঘন্টা 1 ঘন্টা পরে। তাহলে আজকে আমি রাখি, থ্যাংক ইউ সো মাচ। কোর্সটা যখন করবেন তখন আপনাদের সাথে আবার দেখা হবে আমার। আর আপনারা কাইন্ডলি যদি কোনো ফর্ম ফিল আপ, মানে আমি আপনাদেরকে ওই যে একটা ফর্মের কথা বলেছি যে ওই এটা আপনার আমাদের পেজ থেকে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল তখন একটা ফর্ম দেওয়া হয়েছিল, আপনারা মেবি অনেকে ফর্মটা ফিল আপ করেন নাই, তো ইটস ওকে, সমস্যা নেই, আমি ফর্মটা একটু পর আপনাকে আবার দিব গ্রুপের মধ্যে, যে আপনারা ডেমো ক্লাসটা, আজকের ক্লাসটা দেখার পরে বা ভিডিওটা দেখার পরে যদি আপনারা কোর্সটা করতে ইন্টারেস্টেড হন এবং যদি মোটামুটি কনফার্ম থাকেন তাহলে আপনারা ওই ফর্মটা ফিল আপ করতে পারেন। ওকে, আই থিঙ্ক আই মেড মাইসেলফ ক্লিয়ার। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা রাখি আজকে। নিপা জাহান, হ্যালো, আসসালামু আলাইকুম নিপা জাহান। হ্যালো, আমি মাত্র বিদায় নিচ্ছিলাম সবার কাছ থেকে, আমি এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপনি মাত্র জয়েন করলেন। আচ্ছা, আপনি আমাকে কাইন্ডলি গ্রুপে জানান, আমি জানি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আপনি যদি টেম্পোরারি গ্রুপে অ্যাড করা হয়েছে মনে হয়, আমার যতটুকু মনে হয়, আর না হলে আমাকে একটু পার্সোনালি নক করবেন। থ্যাংক ইউ সাইদুর রহমান, ইব্রাহিম খলিল, মশিউর রহমান, আদনান খান, মিথিলা আরমান, মুহতাসিম আলম, নিপা জাহান, থ্যাংক ইউ সো মাচ। রাখি তাহলে আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।